সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের গতকাল বলেছিলাম যে আমি আজকের 9 মার্চ তোমাদের 7 মার্চ রাত 9টায় তোমাদের সাথে 41তম বিশেষ পরীক্ষায় তোমরা যারা অংশ নিবে তোমাদের ইংরেজি অংশের ঠিক এই শেষ মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে কি কি পড়তে পারবো বা কীভাবে প্রস্তুতি নিতে পারো তার সম্বন্ধে হয়তো সামান্য একটু ধারণা দেওয়ার জন্য আজকের এই লাইভ পর্বটি শুরু করা। আর তোমরা যারা আছো তারা যুক্ত হয়ে যাও। আমি আজকে শুধু কথা বলবো তোমাদের যারা 41st বিশেষ পরীক্ষা অংশ নেবে এবং সেই বিশেষের ইংরেজি অংশে তোমরা যে 35 মার্কস আছে সেই মার্কসের যে প্রিপারেশনটা এবং এই শেষ সময়ের মধ্যে আসলে কী পড়বে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। ওকে, আমি প্রথমেই তোমাদের যে আমাদের বিদ্যাবাড়ি ফেসবুক পেজ এবং পরিক্রমা ফেসবুক পেজ এবং এমআইপি ইউটিউব চ্যানেল এই তিনটি চ্যানেলের বা পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তিনটি পেজেই আলাদা আলাদাভাবে এই লাইভটি হচ্ছে। তো আমি একটু দেখে নেই, তোমরা এই ফাঁকে একটু যারা যুক্ত হচ্ছে তারা একটু বন্ধুদের শেয়ার করে দাও। আর আমি এই ফাঁকে আমি নিজেও একটু দেখতে যাচ্ছি যে তোমাদের এখানে কমেন্টগুলো দেখা যায় কিনা। ওকে, হ্যাঁ আমি পেয়ে গেছি। তো তোমরা অনেকেই যুক্ত হচ্ছ। যাই হোক, আজকে কথা বেশি বাড়াবো না, একেবারে সরাসরি তোমরা যেহেতু পরীক্ষার্থী, 19 মার্চ পরীক্ষা, তোমাদের অলরেডি সিট প্ল্যান দেওয়া হয়ে গেছে। 19 মার্চ তোমাদের পরীক্ষা কনফার্ম হচ্ছে। তোমরা অনেকেই একটু অ্যাম্বিগুইটির মধ্যে ছিলে যে পরীক্ষাটি হবে কি হবে না, হ্যান পিছাবে কি না, কিন্তু আসলে পিছিয়ে যায়নি। 19 মার্চই পরীক্ষাটি আছে। তো বিশেষ পরীক্ষাগুলো ঠিক যথাসময়েই হবে, তোমরা সেই হিসেবে প্রস্তুতি নাও। আর যেটা হচ্ছে যে এই প্রস্তুতি থেকে যতটা ভালো পারা যায় সেটাভাবে কাজ করো। গতকাল আমি তোমাদের যে কথাগুলো বলেছিলাম তার একেবারে জিস্ট একটা কথা বলে দেই, সেটা হচ্ছে প্রস্তুতি 1 মাস 2 মাসে বিশেষের প্রস্তুতি হয় না। যারা বলে যে 2 মাসে বা 1 মাসে বিশেষটা কমপ্লিট করার টোটকা দিয়ে দেয়, বিশেষ কিছু টিপস দিয়ে দেয়, তারা আমি এটা জোর গলায় বলবো এটা ভুল বলে এবং এটা হচ্ছে রং বলে। কারণ এই 2 মাস 1 মাসের মধ্যে থেকে এই প্রস্তুতিটা হওয়া আসলে তুমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না হয়ে থাকো তাহলে তোমার পক্ষে আসলে এটা ভালো করা সম্ভব না। তো আমি যেটা বলবো যে এইটা প্রস্তুতি নিতে হয়, বরাবরই যেটা বলি যে প্রস্তুতি নিতে হয় অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে। আর খুব ভালো হয় যদি তুমি এটা 1 বছর আগের থেকে যদি এটা প্রস্তুতি নিতে পারো সবচেয়ে ভালো হয়। তাহলে তুমি প্রিলি রিটেন সব কিছু বুঝে প্রস্তুতি নিতে পারবে এবং একটা ভালো একটা ফাউন্ডেশন তৈরি করে নিতে পারবে। এমন একটা ফাউন্ডেশন তৈরি করে নিতে হবে, এমন একটা বেস তৈরি করে নিতে হবে যে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায়, এটা শুধু বিশেষ বলে কথা না, যে কোনো চাকরি পরীক্ষায় ব্যাংক জব বা অন্যান্য যত নন কাটা পরীক্ষা আছে সেই চাকরি পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করো, তোমার ওই যে বেস যেটা তৈরি হবে সেই বেস দিয়ে তুমি যে কোনো পরীক্ষায় তুমি ভালো করতে পারবে। তুমি দেখবে যে যারা 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 চাকরি পায় তারা একই মানুষ 4টা থেকে 9টা 10টা পর্যন্ত চাকরি, ফার্স্ট ক্লাস জব, সরকারি জব তারা পেয়েছে। এরকম রেকর্ড আমি তোমাদেরকে লাইভে এনে দেখিয়ে দিয়েছি যে তারা লাইভে এসে বলেছে যে একই মানুষ কীভাবে 8 থেকে 10টা চাকরি করে নিয়েছে, সরকারি চাকরি। কীভাবে নিয়েছে? শুধু ভালো একটা বেস তৈরি করার জন্য। এই ভালো বেস তৈরি করার জন্য তোমাদেরকে আমি 44 বিশের জন্য একটা তোমাদের সুযোগ দিয়েছি। 44 বিশের জন্য তোমরা লং কোর্স 1.5 বছর বা 1 বছর ব্যাপী তোমরা যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ো বা তোমাদের ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে এখানে তুমি ইনক্লুড করে দিবে। তারা ধীরে ধীরে বাড়ির পড়া দেওয়া হবে, সেই বাড়ির পড়া অনুযায়ী সেখানে বাড়ির পড়াগুলো পড়বে, পরীক্ষা দিবে, ক্লাস করবে, সেই অনুযায়ী সেখানে অনলাইনে একদম বাড়িতে বসেই এই কাজগুলো করতে পারবে। আর আজকে যেটি করা হবে সেটি হচ্ছে শুধু যারা 41তম পরীক্ষা দিবে তোমাদের ইংরেজি অংশের যে প্রস্তুতি সেটা নিয়ে আলোচনা করবো। আমি আলোচনা এখন শুরু করে দিচ্ছি। তোমাদের যারা যুক্ত হয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের কমেন্টগুলোও পড়বো, কমেন্ট থেকে প্রশ্নগুলো নিব, প্রশ্ন থাকলে সেটা নিব। আর ফাঁকে আমি কিছু তোমাদের ধারণা দেই যে তোমরা আসলে কী করবে ইংরেজি থেকে। দেখো, ইংরেজিতে যেটা হয়, আমি আলোচনা শুরু করে দিচ্ছি আজকে। আসলে বেশি অন্যদিকে গেলে কথা থামানো যাবে না, অন্যদিকে চলে গেলে দেখবে যে মূল কথা থেকে অন্য কথাগুলো বেশি হয়ে যাচ্ছে। তো একেবারে সরাসরি আমি আলোচনায় আসি যে ইংরেজিতে তোমাদের মার্কস হচ্ছে, তোমরা জানো যে 35 নম্বর। এই 35 নম্বরের যে মার্কসগুলো থাকে এখানে তুমি মনে রাখবে যে এটা 3টা পার্ট করে নেবে। 3টা পার্ট, এরকম 3টা পার্ট করে নাও।
ওকে, দেখো এটা হচ্ছে একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে ওয়ার্ড বা ভোকাবুলারি বলতে পারো, ভোকাবুলারি পার্ট, আর একটা হচ্ছে লিটারেচার পার্ট। তোমার এই 35 মার্কসের মধ্যে থেকে তোমরা 3টা ভাগ করে নিতে পারো, একটা হচ্ছে গ্রামার অংশ, একটা হচ্ছে ওয়ার্ড বা ভোকাবুলারি অংশ, একটা হচ্ছে লিটারেচার অংশ। তোমরা জানো যে এখানে তোমাদের হচ্ছে লিটারেচার হচ্ছে 15 নাম্বার আছে লিটারেচার থেকে, আর গ্রামার এবং ভোকাবুলারি থেকে বা ওয়ার্ড থেকে তোমার মার্কস থাকে 20। এই 20-র মধ্যে থেকে যেটা থাকে তোমার ওয়ার্ড বা ভোকাবুলারি যে পার্ট যদি থাকে, এইখান থেকেই তোমার কোশ্চিন আসে ধরো 8 থেকে 10, 8 থেকে 10 তোমার ভোকাবুলারি বা ওয়ার্ড থেকে থাকে। আমি শুধু বলবো যে ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকে তা না, অন্যান্য জায়গাগুলো থাকে, কি থাকে সেটা তোমাকে বলে দিচ্ছি। আর বাকি তোমার হচ্ছে যে 10 বা 12 এগুলো গ্রামার থেকে থাকে। এই হচ্ছে তোমার 35 মার্কসের মধ্যে থেকে মার্কস, অর্থাৎ গ্রামার থেকে 10 বা 12-র মতো থাকে, ওয়ার্ড বা ভোকাবুলারি থেকে 8 বা 10টা থাকে, আর তোমার লিটারেচার থেকে থাকে 15। তোমাকে এই আলোচনার আগে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে তোমার টার্গেট কিন্তু, আমি বারবার যে কথাটা বলি যে তুমি কিন্তু এখানে ইংরেজির জন্য, ইংরেজির জাহাজ হবে বা ইংরেজির একেবারে বেস্ট গ্রামারিয়ান হবে, এই টার্গেট তুমি মাথা থেকে প্রথমেই আউট করে দিতে হবে। তুমি ইংলিশে জাহাজ হওয়ার দরকার নাই, তুমি ইংলিশের এখানে তুমি যেটা করবে তোমার জব দরকার, তুমি বিশেষ ক্যাডার হবে, বা তুমি যদি ব্যাংক জব পরীক্ষা দাও ব্যাংক জবের ব্যাংকার হবে, তুমি ইংলিশ এখানে টিচার হচ্ছ না। সো এই কথাটা কেন বলছি, যে এইখানে 35 মার্কস আছে, তুমি দেখলে যে গ্রামারে আছে 10 বা 12, ভোকাবুলারিতে আছে 8 বা 10, লিটারেচার আছে 15। তো তুমি যদি চিন্তা করো যে না বাকি সাবজেক্ট কী হয় হোক, আমি ইংরেজিতে 35-এর মধ্যে থেকে আমি 34 এখান থেকে বা 35ই আমি এখান থেকে ক্যারি করব বা পাবো, এইভাবে পড়াশোনা করব, তাহলে আমি বলবো তুমি একটা ভুল চিন্তা করেছো। ভুল মানে তোমার 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 যে ধারণা, তোমার যে টার্গেট, এটা ভুল। এটা ভুল কী জন্য বলছি, যে তুমি যদি এখান থেকে 35-এর মধ্যে থেকে 35 বা 34 টার্গেট করে পড়তে চাও, এখানে যা আছে সব তুমি কভার করতে চাও, তাহলে তোমার একটা বিরাট ক্ষতি হবে। সেটা হচ্ছে কোনটা, যে বাকি যে পড়াগুলো যেখান থেকে তুমি সহজেই মার্কসটা তুলতে পারতে, সেই জায়গায় তোমার একটা সমস্যা হয়ে যাবে, সেই জায়গায় কিন্তু তুমি সব পড়াগুলো পড়তে পারবে না। আর এখান থেকে তুমি চাইলেই যে তুমি যতই পড়ো তুমি 35-এ 35 পাবে, এইটা কিন্তু হবে না। তুমি নাম্বার কিছু তোমার যাবেই, হাতছাড়া হবেই তোমার কিছু নাম্বার। সো এই জন্য আমি তোমাদের গতকাল বলছিলাম যে ইন্টেলিজেন্ট হতে হবে। খালি দিনরাত যা আছে সব পড়লাম তাহলেই হবে বিশেষ তা না। প্রিলি পাস করা মোটেও সহজ কাজ না, কঠিন কাজ না, সহজ কাজ। কিন্তু এটা বুঝতে হবে যে সহজ কাজ কোন ক্ষেত্রে সহজ কাজ, কখন এটা প্রিলি পাস করাটা কখন সহজ, ওই জিনিসটা বুঝতে হবে। ইনফ্যাক্ট বিশেষ ক্যাডার হওয়াটাই সহজ, কিন্তু যদি সেটা বোঝা যায়, যদি তোমার মাথায় এই জিনিসটা বুঝতে পারো যে বিশেষ ক্যাডারটা ঠিক কীভাবে হয়, ওই জিনিস যদি বুঝতে পারো এবং সেইভাবে যদি ধরে পড়তে পারো, তাহলে বিশেষ ক্যাডার হওয়াটা ব্যাংক জব পাওয়ার থেকে সহজ কাজ। ওকে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো তোমাকে আমি যেটা বলবো, এখান থেকে 35-এর মধ্যে থেকে তুমি 34 বা 35-এর আশা তুমি আপাতত ক্রস করে দাও, দরকার নাই তোমার এত মার্কসের দরকার নাই। তুমি এত মার্কস দিয়ে কী করবা, এই প্রিলি কোনো নাম্বার তোমার যোগ হবে না। তোমার টোটাল মার্কস হচ্ছে 200 প্রিলি পাস করার জন্য। এই 200 থেকে আমি বলছিলাম যে তুমি এমনভাবে পড়ালেখা করবা যাতে করে তোমার 120 বা 122 বা 119 বা 118 বা 125 এই ধরনের মার্কসগুলো থাকে প্রিলিতে। তাহলে কি দাঁড়াচ্ছে তোমার, যে 120 যদি এই ধরনের মার্কস তুমি চিন্তা করো, তাহলে তোমার 80 অর্থাৎ 80টা প্রশ্ন তুমি যদি আনসার নাও করো, তাহলে তোমার কোনো সমস্যা নাই, প্রিলি পাস করতে পারবে। বন্ধুরা, এই জায়গায় হচ্ছে তোমার কৌশল বা চালাকিটা, যেটা আমি করতাম। ওকে, তো তোমার আমি যেটা বলবো যে ইংরেজির যে 35 আছে, আমি যা যা বললাম এখান থেকে সবই তুমি পারবে, এর কোনো মানে নাই। ওকে, এখন আসো, প্রথমে আসো যে আমি তোমাকে যেটা বলবো যে কোনটা তোমার জন্য সবচেয়ে কঠিন, এই 3টা জায়গার মধ্যে থেকে মার্কস তোলার জন্য কোনটা সবচেয়ে কঠিন। তার আগে তোমাদের বলে দেই, এই 35-এর মধ্যে
তোমার এখন পরীক্ষার আগের যে সময়টুকু আছে সময়টুকুর মধ্যে থেকে টার্গেটটা ঠিক কত হওয়া উচিত। তো এই ক্ষেত্রে তুমি মনে রাখবা, যদি তুমি 35-এর মধ্যে এখান থেকে 20 অথবা 22 কিংবা খারাপ করলেও যদি তুমি 18 ক্যারি করতে পারো বা এই ধরনের মার্কসটা ক্যারি করতে পারো, মানে 18 থেকে 22 এই নাম্বারের মধ্যে তোমার যদি 35-এর মধ্যে তুমি ক্যারি করতে পারো ইংলিশ থেকে, তোমার যেহেতু আমি বলছি টার্গেট কিন্তু এত বেশি না, 120-এর মতো পেলেই হয়। 80টা প্রশ্ন 80 মার্কস না পেলেও চলে। সেক্ষেত্রে এই 18 বা 20 বা 22 এই মার্কসের মধ্যে তুমি যদি ইংলিশ থেকে ক্যারি করতে পারো, আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য যথেষ্ট মার্কস। তাহলে বন্ধুরা ধরো তুমি 20 আমি তোমাকে টার্গেট ঠিক করে দিলাম, তাহলে তোমার 15 নাম্বার ইংলিশ থেকে তুমি যদি আনসার নাও করো, তোমার আফসোস করার কিছুই নেই। ওকে, তাহলে এখন সেই 15 মার্কসটার মধ্যে আফসোস করার কিছু নাই, সেইটা কোন জায়গায় আছে সেটা খেয়াল করো। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট, তোমার যে ইংলিশের টোটাল সাবজেক্ট কয়টা প্রিলি পাস করে 10টা সাবজেক্ট তুমি যদি বুঝতে পারো যে ঠিক কোন কোন জায়গাগুলো আমি ছেড়ে দিব আর কোন কোন জায়গাগুলো আমি ধরবো, ভালো করে ধরবো, তাহলে কিন্তু তুমি যতবার পরীক্ষা দিবে ততবার তুমি প্রিলিতে পাস করবে। যাই হোক, এটুকু তোমার এই জায়গায় থাকতে হবে। এইটা কেউ তোমার শিখিয়ে দিয়ে ধরাটা মুশকিল, নিজেই চিন্তা করতে হয়। যাই হোক, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিই, একটা জিনিস ধরিয়ে দিই। এই 3টা পার্ট থেকে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 3টা পার্টের মধ্যে কার কোন জায়গাটা সবচেয়ে ভয়ের কারণ, মানে তোমরা এই 3টা জায়গার মধ্যে, একটা হচ্ছে গ্রামার, একটা ওয়ার্ড বা ভোকাবুলারি, একটা হচ্ছে লিটারেচার, এই 3টা জায়গার মধ্যে থেকে তোমরা বলো আমাকে, একটু কমেন্ট করবে। এখন তোমরা কমেন্ট করবে, আমি 1 মিনিট সময় দিব, 1 মিনিট একটু কমেন্ট করবে, কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে এই 3টি পার্টের মধ্যে তোমার সবচেয়ে তুমি পারো না কোন পার্ট, মানে তোমার ভয় পাও কোন পার্ট, তোমার সবচেয়ে ভয়ের জায়গাটা কোন পার্ট সেটা বলো, যে তোমার কোন জায়গাটা হয় না, মানে তুমি সবচেয়ে উইক কোন জায়গায়, গ্রামারে উইক, ভোকাবুলারিতে উইক, নাকি লিটারেচার উইক। আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যে আমি এইটার মধ্যে উইক, আমি এটা পারি না। আমাদের উম্মে হাবিবা আছে কক্সবাজার থেকে, যেটা মনে মনে চাই আপনার ক্লাস দরকার। আচ্ছা, আমার ক্লাস দরকার হবে ইনশাল্লাহ। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে দাও। নেট প্রবলেম বলছে মারিয়া শিকদার মীরা। নেট প্রবলেম কেন ঠিক আমি জানি না, আমাদের এখানে নেট। আচ্ছা, আমাদের এমআইপি ইউটিউব চ্যানেল যেটা আছে, ইউটিউব চ্যানেলে প্রচুর কমেন্ট পড়তেছে, থ্যাংক ইউ। ভোকাবুলারি এবাদুল ইসলাম বলছে অল সাইড। সোহেল রানা বলছে গ্রামার সমস্যা। সাইফুল জাহিদ বলছে ওয়ার্ড। নিয়াজ মনোয়ার লিটারেচার সমস্যা। টিজে রে ও বলছে ওয়ার্ড অর ভোকাবুলারি। আর তারপরে সুজন মিয়া ভোকাবুলারি। সাইফুল ইসলাম বলছে স্যার ভোকাবুলারি। আবদুল্লাহ আল মামুন বলছে লিটারেচার। শেখ, সব আমাদের এমআইপি চ্যানেল থেকে বেশি কমেন্টগুলো পড়তেছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যাবাড়ি পেজেও প্রচুর কমেন্ট পড়ছে। শারিয়ার সুইট বলছে সিনোনিম অ্যান্ড কারেকশন। গুড, সিনোনিম অ্যান্ড কারেকশন। দেখি কার কি সমস্যাটা বেশি। আজিমুদ্দিন আরাফাত বলছে লিটারেচার। অন্তুরেস বলছে ভোকাবুলারি। আফসানা মিমি বলছে লিটারেচার। সুজন দেব লিটারেচার। খালেদা ইবনে আনহা জেডি বলছে লিটারেচার অ্যান্ড ভোকাবুলারি দুটাই। ফয়সাল আহমেদ বলছে ভোকাবুলারি। আকরাম ভুয়া নাইস, থ্যাংক ইউ। নয়ন পল বলছে লিটারেচার। ওকে, লিটারেচার। এমআইপিতে রায়হান রহমান বলছে লিটারেচার। গেমিং উইথ কি স্মার্ট স্টুডেন্ট। গ্রামারের সমস্যা বলছে সোহেল রানা বলছে অল সাইড। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। তোমরা কমেন্ট করে তোমাদের সংযুক্তি বুঝিয়ে দিয়েছো, এই জন্য ধন্যবাদ। তোমরা আরেকটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে। আমরা তো আলোচনা শুরু করে দিয়েছি অলরেডি। তোমাদের বন্ধুদেরকে আরও শেয়ার করে দাও। প্রচুর যুক্ত হচ্ছে আমাদের পেজে, ফেসবুক পেজে দেখতেছি অনেকেই যুক্ত আছে। যাই হোক, বিশ্বজিৎ সূত্রধর বলছে লিটারেচার, কি বললো না ভোকাবুলারি। শায়ান মোস্তফা স্বচ্ছ বলছে লিটারেচার। আচ্ছা, বুঝতে পারছি এবার আমি। সেটা হচ্ছে, দেখো তোমাদের কাছ থেকে যে প্রবলেমটা আমি পেলাম সেটা হচ্ছে তোমাদের মধ্যে বেশিরভাগেরই সমস্যা হচ্ছে, তোমরা বলছো ভোকাবুলারি, আবার অনেকেই বলছো লিটারেচার। এই দুটো নিয়ে সমস্যা তোমাদের বেশি বলছো, যে এই দুটো জায়গায় সমস্যাটা বেশি। গ্রামার নিয়ে তোমাদের মধ্যে সমস্যাটা একটু কম বলছো। গুড, তাহলে তোমাদের বেশি সমস্যা হচ্ছে ভোকাবুলারি আর হচ্ছে লিটারেচার। আসো, এইবার আমি এটা তোমাদের কেন জিজ্ঞেস করলাম, আমি কিন্তু জানি যে তোমাদের সমস্যাটা ঠিক কোন জায়গায়।
আমার এটা জানা আছে, আমি গত 15 বছর কমপক্ষে এই তোমাদের বিসিএস যারা পড়ো তোমাদেরকে আমি পড়াই, সারা বাংলাদেশে এটা পড়িয়ে আসছি। তো সেক্ষেত্রে আমার একটা ছোট্ট হলেও অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আমি জানি যে তোমাদের সমস্যাটা এই ভোকাবুলারিতে সবচেয়ে বেশি থাকে। তো যাই হোক, তোমরা এটা বলছো এই জন্য ভালো হলো যে তোমাদের মুখ থেকে শুনে নিলাম যে কোনটা সমস্যা। তোমাদের মধ্যে নতুন যেটা পেলাম সেটা হচ্ছে লিটারেচার সমস্যা তোমরা বলছো অনেক বেশি, যেটা আমি আসলে ভাবছিলাম যে লিটারেচার হয়তো বলবা না, বলবা শুধু এইটা, কিন্তু তোমরা এটাও বলেছো আবার সাথে সাথে লিটারেচারও বলেছো যে সমস্যা বেশি। যাই হোক, এখন আসো যে এই দুটো সমস্যার মধ্যে থেকে আমি প্রথমে এই দুটোর মধ্যেই আসি। তোমাদের পরীক্ষার সময় আছে হাতে খুবই কম, তাহলে এই কম সময়ের মধ্যে থেকে আমি যেটা বলবো, দেখো একটা জিনিস খেয়াল করে, যে এই ভোকাবুলারি পার্টটা যদি আমি প্রথমে আসি, এখান থেকে কি হয় যে এখান থেকে তোমার ডিরেক্ট ওয়ার্ড মিনিং পরীক্ষা আসে। দেখো, ওয়ার্ড মিনিং পরীক্ষা আসে, শব্দের মানে পরীক্ষা আসে, তারপরে তোমার হচ্ছে গ্যাপ থাকে, ফিলিং গ্যাপ, এই শূন্যস্থানে শব্দ প্রয়োগ করে সেই শূন্যস্থান পূরণ করতে হয়, এভাবে পরীক্ষায় আসে। তারপরে এখান থেকে তোমার যেটা হয় যে সিনোনিম অ্যান্টোনিম, এটা তোমরা জানো যে সিনোনিম অ্যান্টোনিম থাকে, সিনোনিম অ্যান্টোনিম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন তোমরা জানো যে এখান থেকে প্রচুর প্রশ্ন থাকে। তারপরে এখান থেকে কী থাকে, এক কথায় প্রকাশ থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা প্রকাশ। ঠিক আছে, এখন এই ভোকাবুলারি যে পার্টগুলো থাকে এগুলো কিন্তু তোমাকে এটা অবশ্যই ভোকাবুলারিটা স্মরণ রাখতে হয়, মুখস্থ করতে হয়, বা যেভাবে হোক তোমাদেরকে স্মরণ রাখতে হয়। আচ্ছা, এখানে আরও একটা মুখস্থ জায়গা আছে, সেটা হচ্ছে তোমার এই যে মুখস্থ জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমরা একটা রাখবো, সেটা হচ্ছে ইডমস, বাগধারা। দেখো ইডমস, এটাও তোমাকে মুখস্থ করতে হয় বাগধারার মধ্যে। এখানে আরও যে ব্যাপারগুলো ছিল, যেমন ধরো অ্যানালজি, অ্যানালজি পার্ট, এটাও ভোকাবুলারির অংশ, এটাও তোমাকে ওয়ার্ডগুলো মনে রাখতে হয় বা মুখস্থ করতে হয়। এখন দেখো, আমি এই যে 6টা জায়গা বললাম, আরও আছে কিছু জায়গা, 6টা জায়গার কথা বললাম। এখন এইখান থেকে তুমি যাই বলো, ওয়ার্ড মিনিং বলো, গ্যাপ বলো, গ্যাপ পূরণটা কিছুটা নিজের কৌশল থাকে, আর ওয়ার্ড থাকলে তুমি তো গ্যাপটা পূরণ করতে পারবা, ওয়ার্ড মিনিং না থাকলে তুমি গ্যাপটা কীভাবে পূরণ করবা। সেক্ষেত্রে আমার একটা ক্লাস আছে, এই ক্লাসটাও আমি নেওয়ার চেষ্টা করবো যে গ্যাপটা কীভাবে ওটা হয়, কিন্তু ওয়ার্ড ভোকাবুলারিতে ভোকাবুলারি জানতে হবে। সিনোনিম অ্যান্টোনিম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়মস আছে, অ্যানালজি আছে। এখন দেখো, এই অ্যানালজির পার্টটা দিয়ে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই অ্যানালজির বিষয়টা দিয়ে, অর্থাৎ এই ভোকাবুলারির পার্টটা তুমি কী করবে সেটা থেকে প্রথমে এটা আসি। সেটা হচ্ছে এই অ্যানালজির বিষয়টা তোমাকে বলি যে আমার এক কলিগ বলতে পারো, কলিগ, আমি যখন কোচিংয়ে ক্লাস নিতাম, শুধু কোচিংয়েই ক্লাস নিতাম, এটা আমার প্রফেশন ছিল কোচিংয়ে ক্লাস নেওয়াটা, অর্থাৎ দিন রাত ক্লাস নেওয়াটাই ছিল আমার, ওটাই কাজ। তো বিসিএস হওয়ার আগে আর কি এটা, তখন শুধু ক্লাসই নিতাম। তো তখন আমার একজন কলিগ ছিল, আমরা একসাথে পড়াশোনাও করতাম, আবার নিজেও ক্লাস নিতাম। তো সেক্ষেত্রে যেটা হতো যে উনি কী করলো যে উনি পরীক্ষার 2 মাস আগে উনি অ্যানালজির একটা বই কিনলো, অ্যানালজির একটা উঁচু বই কিনছে। আমি সেই অ্যানালজি বইটা কিনে সে পড়াশোনা শুরু করেছে অ্যানালজি নিয়ে। তো আমি বললাম যে এটা কেন কিনলেন, বললো যে আমি এবার ইংরেজিটা আমি দেখেই ছাড়বো, ইংরেজিটা খুব ভালো করে পড়বে সে। তো অ্যানালজি নিয়ে সে রীতিমতো একদম গবেষণা করে ফেলছে, প্রচুর পড়াশোনা করে ফেলছে। এবং ওইবার আমরা যখন পরীক্ষা দিলাম, দেখলাম যে পরীক্ষার মধ্যে একটাও অ্যানালজি আসে নাই, অ্যানালজি পরীক্ষায় একটাও আসে নাই, কিন্তু সে 2 মাস কিন্তু রীতিমতো অ্যানালজি নিয়ে পড়াশোনা করেছে। তাহলে এবং সে ওইবার প্রিলিতে সে ফেলও করেছে, প্রিলিতে ফেল করেছে, কিন্তু অ্যানালজি পরীক্ষা আসে নাই, 2 মাস সে কী করছে, অ্যানালজি প্রচুর পড়েছে। তাহলে কী লাভটা হলো যে অ্যানালজির ওই ওয়ার্ডগুলো পড়ে তোমরা ভাবতেছো যে তার মানে ওই ওয়ার্ডগুলো পড়েতে এগুলো তো কাজে লাগবে, খুব একটা কাজে লাগছে আমার তা মনে হয় নাই। তো এখন তাহলে তার লসটা কী হয়ে গেল, সে যেটা করেছে যে যেই সময়টা নিয়ে অ্যানালজি যতখানি বেশি পড়েছে, এই সময়টা যদি সে বিজ্ঞান পড়তো, এই সময়টা যদি সে সাধারণ জ্ঞান বা অন্য কিছু পড়তো, তার থেকে বেশি মার্কস তুলতে পারতো, পরীক্ষায় সে পাস করতো। তো তোমার দরকার হচ্ছে ক্যাডার হওয়া, তোমার ক্যাডার হতে হবে, তুমি এইভাবে পড়ো। তো সেক্ষেত্রে যেটা হয়, এখন তখন ওই তো অ্যানালজি কী হয় যে 1 বছর আসতো, 1 বছর আসতো না, 1 বছর আসতো, 1 বছর আসতো না, ওকে। আর এখন টোটালি অ্যানালজি আসে না। তাহলে তোমার যে কাজটা হচ্ছে যে অ্যানালজির যে পড়াটা আছে এই মুহূর্তে, অ্যানালজি আসবে না তা না, অ্যানালজি আসবে কোথায়, অ্যানালজি মেন্টাল অ্যাবিলিটিতে আসবে, মেন্টাল অ্যাবিলিটিতে আসতে পারে, সেক্ষেত্রে তোমার অ্যানালজি কাজে লাগতে পারে মেন্টাল অ্যাবিলিটির জন্য। কিন্তু তোমার ইংরেজির জন্য, ইংরেজি পার্টের জন্য অ্যানালজিটা লাগে না। আর মেন্টাল অ্যাবিলিটির জন্য যে প্রশ্নগুলো আছে সেটা তুমি আলাদাভাবে একটু প্র্যাকটিস করে যাবে, তাহলে হয়ে গেল। তাহলে আপাতত এই জায়গাটা তোমার মাথা থেকে আপাতত বাদ রাখো, মাথাটা ফ্রেশ রাখো, নাম্বার 1।
এইবার নাম্বার 2 দেখো, এখানে দেওয়া আছে ইডমস, মানে বাগধারা। এই বাগধারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার মার্কস ক্যারি করার কারণে। এই যে আমরা বললাম যে তুমি 18 থেকে 22 যেন তোমার মিস না হয়, এই ইডমস তার পরীক্ষা থাকবে 2টা থেকে 3টা। প্রত্যেক বিশেষ পরীক্ষায় তোমার ইডমস মানে এই বাগধারা 2 থেকে 3টা আসবে। তাহলে এই বাগধারা ক্ষেত্রে বা ইডমসের ক্ষেত্রে তুমি কী করবে? ইডমসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ইডমসগুলো তুমি যদি এখন যদি নতুন করে পড়াশোনা শুরু করে দাও, মুখস্থ শুরু করে দাও ইডমসগুলা, সেক্ষেত্রে হিমশিম খেয়ে যাবে। পরীক্ষা আছে মাত্র কয়দিন। তো তোমার এই ইডমসের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি যে তোমাদেরকে যে ইংরেজি যে লেকচার শিটগুলো দিয়েছিলাম ক্লাসের মধ্যে, তোমরা যে শিটগুলো তোমরা পেয়েছো, বই আকার পেয়েছো, প্রথম 4টা ক্লাসে মাত্র 200 ইডমস দেয়া আছে। তোমরা দেখবে যে 50টা করে 200 দেওয়া আছে মাত্র। এই 200 ইডমস আমি 28তম বিসিএসে, তোমাদের একটা মজার ব্যাপার বলি, গত 28তম বিসিএসে বিসিএস থেকে 28তম থেকে এখন তোমাদের চলতেছে 41তম বিসিএস। 28তম থেকে 28তম বিসিএসে আমার যারা স্টুডেন্ট ছিল আমি ওদেরকে এইটা কী করতাম, এই শিটটা দিতাম, 200টার শিট দিতাম। সেই 200টা ইডমস দেখো এখন 41তম হয়ে গেছে, এখন আমি ওই 200টাই দিই। কিন্তু তোমরা একটু মিলিয়ে দেখবে যে ওই 200 থেকে 28তম থেকে 41তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষায় যে ইডমসগুলো ছিল আসছে, দেখবে যে প্রায় পরীক্ষার মধ্যে ওই 200 থেকে তোমার কমন আছে। ওকে, তাহলে মজার ব্যাপারটা কী হচ্ছে যে ওই 200টা থেকেই দেখবা নাকি ওই 200টা থেকেই যেটা হয় যে প্রশ্নগুলো মানে ওই যেগুলো পরিচিত সেখান থেকেই তোমার কোশ্চেনগুলো এই ইডমসগুলো আসে। এখন তুমি যদি এখান থেকে মনে করো যে বাজারে যে বইগুলো আছে 700, 800, 1000 ইডমস আছে, তো তুমি ইডমসের একটা বইও কিনতে পারবে, এরকম বইও আছে। এই বই কিনে তুমি যদি ইডমসগুলো পড়তে থাকো, সব পড়তে থাকো, তাহলে তুমি তো রিভিশন তো ইডমসেই তোমার লাইফ শেষ। আচ্ছা, এটা গেল এক। তাহলে তোমরা কী করবা, সেটা হচ্ছে ইডমসগুলো প্রথম হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষায় আগের যে ইডমসগুলো যেগুলো এসেছে সেগুলো পড়ে ফেলো। আর এখন তোমাদের যদি ওই আমাদের যদি লেকচার শিটটা তোমাদের কাছে না থাকে তাহলে সমস্যা নাই, তোমার কাছে তুমি যেটা করবে, তোমার কাছে যে বইটাই আছে সেই বইটার মধ্যে থেকে বিসিএস এবং নন ক্যাডার পরীক্ষার এই যে সামনের যে কয়টা দিন, এই কয়টা দিনের কথা বলছি, কিন্তু তোমাকে অন্য কোনো বিসিএসের কথা বলছি, শুধু 41st বিসিএসের কথা আমি বলছি যে ইডমসটা এখান থেকে অনলি বিসিএস প্লাস অন্যান্য যে মানে আদার যে নন ক্যাডার পরীক্ষা, আদার এক্সাম, বিসিএস প্লাস আদার এক্সাম বা নন ক্যাডার পরীক্ষায় যে ইডমসগুলো এসেছে, প্রিভিয়াস কোশ্চেন এসেছে, শুধু সেই বিসিএস সেই কোশ্চেনগুলো তুমি একটু পড়ে যাও। ওকে, এখন পড়বা কী হবে, পড়ার সময় মনে রাখবে যে সেইখানে কিন্তু তোমার যেই বইতেই পড়ো সেই বইয়ের মধ্যে কি যে এটা দেওয়া থাকবে, বাংলাও দেওয়া থাকবে, ইংরেজিও দেওয়া থাকবে। এখন তুমি পড়বে কোনটা? পরীক্ষায় কিন্তু বাংলাটা আসবে না, ওকে, পরীক্ষা আসবে ইংরেজিটা। ওকে, তো যেমন ধরো আউট অ্যান্ড আউট মানে কি? আউট অ্যান্ড আউট এটা পরীক্ষায় না হলেও বিশেষ পরীক্ষায় 4-5 বার আসছে কমপক্ষে। তো আউট অ্যান্ড আউট এটা তোমাকে কি থাকবে যে থারোলি। এখন এটাকে তুমি মুখস্থ করো কী হবে যে এটা এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই যেগুলো তোমাদের পরীক্ষা আসে, যেমন অ্যাট লগার হেডস কয়েকবার আসছে পরীক্ষায়। তো অ্যাট লগার হেডস এটা মানে কি? এটা মানে বিবাদমান বা ঝগড়াটে এইভাবে থাকে। তো তুমি মনে রাখবে যে এই ইডমসগুলো যে মানে থাকে, এই মানেটা তুমি ইংরেজিতে পড়বে না। তোমার পরীক্ষায় ইংরেজিতে অপশন 4টাতে ইংরেজিতে থাকবে, এটা ভুলে যাবে না। পরীক্ষার অপশনে তোমার ইংরেজিতে দেওয়া থাকবে, অর্থাৎ যেটা ইডমস পরীক্ষা থাকবে ওটা 4টা অপশনে ইংরেজিতে দেওয়া থাকবে, 4টা অপশন। কিন্তু তুমি পড়ার সময় যখন মুখস্থ করবে তখন সেটা বাংলায় মুখস্থ করবে, বাংলায় পড়বে। সো এটা বাংলায় পড়লে কি হবে যে তোমার এটা মনে থাকবে, দ্রুত মনে থাকবে। ওকে, তো বাংলায় বলে মনে থাকবে, তুমি সেই পড়বে যে আর তুমি বাংলা যখনই পড়বে তখন ইংরেজিটা এমনি পারবে। নিশ্চিত থাকো, একদম নিশ্চিত থাকো পারবে। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি ইংলিশ থেকে ইংলিশ মুখস্থ করব, তাহলে এটা তোমার এক কথায় প্রথম কথা হচ্ছে এটা তোমার পড়তে ইচ্ছা হবে না, সামান্য একটু পড়ে তোমার পড়ার ইচ্ছা নষ্ট হয়ে যাবে এবং তুমি আলটিমেটলি কী হবে যে এখান থেকে মার্কসটা বঞ্চিত হবে। তো তুমি এটা কী করবে, সেটা হচ্ছে বাংলা মুখস্থ করবে। এইটা থাকলে ইডমস থেকে ইডমস কোনোভাবেই তুমি মিস করবে না, কারণ যেহেতু 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, ইংরেজি 2 থেকে 3টা নাম্বার অনেক কিছু, হিউজ মার্কস, সবাই ইংরেজি পারে না। আর ইংরেজিতে একটা নাম্বার বেশি পেলে
তুমি অনেক হাজার হাজার ক্যান্ডিডেটকে তুমি পিছনে ফেলতে পারবে। সো এই নাম্বার তোমার জন্য যেন একটা একটা করে যুক্ত করতে পারো, এই জন্য তোমাকে এটা খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে পড়লে তুমি দুইটা থাকলে দুটোই পারবে, তিনটা থাকলে তিনটেই পারবে, কোনো মিস নাই, সবই পারবে। একটু ধারণা করলে তুমি আনসারটা করে যেতে পারবে। সো এই গেল একটা বন্ধুরা। আর বাকি ক্ষেত্রে দেখো যে এইখানে যা আছে, দেখো সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ড মিনিং, এই যে ভোকাবুলারি পার্টগুলো আছে বন্ধুরা, তোমাদেরকে আমি শুধু এইখানে একটা কথা বলে শেষ করে দেই। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি বলি যে অমুক প্রকাশনীর একটা ভোকাবুলারির বই কিনে কালকে থেকে পড়ো, আমার মনে হয় তোমার পড়াশোনা শুরু করে দেবে এবং কিনবেও। তারপরে ধরো যদি বলি ওই বইটা তুমি এইভাবে পড়ো পুরোটা পড়ে ফেলবে, পারবে। কিন্তু আমি তোমাদের যেটা বলবো যে সেটা হচ্ছে এই মুহূর্তে তুমি কোনো ভোকাবুলারির জন্য বই কিনবে না। ওকে, আচ্ছা, তোমাদের বই কিনবে না বলতে কীরকম, যে ভোকাবুলারির জন্য যদি এখন যদি বই কেনো তাহলে তোমার তো পড়ার সেরকম সময় হবে না। আর 2 নাম্বার হচ্ছে যে ভোকাবুলারির যেই পরিমাণ ভোকাবুলারিগুলো থাকে, এই ভোকাবুলারি পড়তে গেলে তোমার বাকি পড়া কিন্তু হবে না, বাকি পড়ার সমস্যা হবে। সো তুমি যেটা করবা যে এই সময় একটাই পরামর্শ, সেটা হচ্ছে পরীক্ষায় এই যে আগের যে সময়টুকু আছে, তুমি ধরো সিনোনিম অ্যান্টোনিম থেকে এই জায়গাতে তোমার ধরো 5টা প্রশ্ন থাকবে। বিশেষ পরীক্ষায় 5টা প্রশ্ন থাকলো, 5টা প্রশ্ন অনেক কিছু। এখন তুমি এই 5টা প্রশ্নের জন্য পুরো একটা ভোকাবুলারি বই পড়তে গেলে তোমার বিরাট একটা মানে সময়ের যে ক্ষতি হবে, আর পড়া তো তোমার মনে থাকবেই না, ওই জিনিসটার ক্ষেত্রে তোমার একটা লস হবে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, তুমি এই 5টা মার্কসের জন্য তুমি ওরিড হবে না। এইখানে তুমি মনে রাখবে যে এই 5টার মধ্যে থেকে 2টা তুমি অবশ্যই পারবে। পড়ালেখা যদি নাও করো, তো যতটুকু আগে পড়ালেখা করা ছিল, তুমি তো কমপক্ষে মাস্টার্স তো পাস করছো, তো সেক্ষেত্রে তোমার যেটা হয় যে 2টা তুমি অনায়াসে পারবে। আর বাকি যে 3টা থাকে, এই 3টার মধ্যে থেকে তোমার যদি একটা কাজ করো, সেটা হচ্ছে যে এই সিনোনিম অ্যান্টোনিম থেকে অল বিসিএস এবং পিএইচসির যে নন কাটার কোশ্চেন যেগুলো আছে, বিসিএস এবং পিএইচসির নন কাটার প্রশ্ন যেগুলো আছে, এগুলো সব মিলে দেখবে যে 250 থেকে 300 কোশ্চেন হবে। বিকজ একই কোশ্চেন বারবার এসেছে, ওগুলো বাদ দিলে 250 থেকে 300 প্রশ্ন হবে এই বিসিএস এবং নন কাটার প্রশ্ন, বা 350 মতো হতে পারে, এই আর কি। তো সেই প্রশ্নগুলো তুমি যদি 300-400 প্রশ্ন এখান থেকে একটু ভালো করে রিভিশন করে যেতে পারো, হ্যাঁ, তুমি যদি একটু রিভিশন করে যেতে পারো, আমার মনে হয় যে এটা তোমার কাজে দেবে বেশি। এই যে বাকি 2টার পরে যে এই 5-এর মধ্যে আর 1 নাম্বার তুমি হয়তো বেশি পাবে, তাহলে তোমার যেটা হয় যে 5টা প্রশ্ন যদি থাকে এখান থেকে সিনোনিম থেকে, বা 6টা থাকে, তুমি এখান থেকে কিন্তু 3টা যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। 3টা পারলেই হয়ে গেল, 3টা পারলেই এনাফ, ঠিক আছে। এই ভোকাবুলারি থেকে সিনোনিম অ্যান্টোনিম থেকে যদি 6টার মধ্যে 3টা পারো, আলহামদুলিল্লাহ পারো। এদিকে ইডিয়মসের মধ্যে তোমার 2টা যদি পারো, ওকে ডান, তাহলে এখানে 3 এখানে 2, তোমার 5 নাম্বার হয়ে গেল। কিন্তু তুমি কি বললে, শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো বললে, ওকে। ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষা যেগুলো আসছে, বা ব্যাংক পরীক্ষায় কিছু টাস্ক নিতে পারো, এমবিএ পরীক্ষা, বিবিএ পরীক্ষা কিছু প্রশ্নগুলো পড়তে পারো, তাহলে তোমার দেখবে যে এখান থেকে কোশ্চেন কমন থাকার সম্ভাবনা আছে, বাট সব না, কিছু, ওই কিছুই তোমার দরকার, ওকে। আর বাকি এই যে ওয়ার্ড মিনিং যা আছে এবং অনওয়ার্ড সাবস্টিটিউশন আছে, সেম কাজটাই করবে। বিসিএস এবং পিএইচসি যে প্রশ্নগুলো আছে, শুধু সেই প্রশ্নগুলো পড়ে যাও। এই হচ্ছে তোমার ভোকাবুলারির ক্ষেত্রে পড়াশোনা। এই ভোকাবুলারির ক্ষেত্রে যে আমি যা বললাম, এখন এই শেষ সময়ের মধ্যে থেকে তোমার খুব বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নাই। এখন শুধুমাত্র তুমি বিসিএস এবং নন ক্যাডার পরীক্ষার যে প্রশ্নগুলো প্রিভিয়াস কোশ্চেন ছিল, সেই প্রশ্নগুলো রিভিশন করবে 1, আর 2 এর সাথে যুক্ত করবে বিবিএ এমবিএর যদি কোনো কোশ্চেন যুক্ত করতে পারো, ব্যাংক জবের কিছু কোশ্চেন যুক্ত করতে পারো, আলহামদুলিল্লাহ ভালো। এইটুকুর মধ্যেই তুমি থাকো এই ভোকাবুলারি থেকে, এতে তোমার যা আসবে আসুক, আর যা আসবে না এনে তুমি কোনো আফসোস করবে না। বিকজ তোমার টার্গেট আহামরি কোনো টার্গেট না, তুমি 35-এর মধ্যে 18 থেকে 22 তোমার টার্গেট, এটা পেলেই চলবে, ঠিক আছে। ইংলিশ থেকে এই হচ্ছে তোমার ভোকাবুলারি পার্ট থেকে এইটুকু পড়বে। আপাতত তুমি ভোকাবুলারি কোনো বই নিয়ে, আগের যদি পড়া থাকে, তোমার ভোকাবুলারি বই যদি পড়া থাকে, আগের থেকে পড়া আছে, দাগানো আছে, সেক্ষেত্রে আমি না করবো না। কিন্তু নতুন করে তুমি পড়তে এই মুহূর্তে তোমার আমি বলবো না, নতুন করে কোনো পড়ার দরকার নেই, শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ো। এটা গেল এক। এখন তোমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি নিয়ে, লিটারেচার সমস্যা নিয়ে। আচ্ছা, লিটারেচার সমস্যা যদি হয়, লিটারেচার নিয়ে তো অনেক কথা, এবার লিটারেচার তোমরা বলছিলে, আরেকটা সময় লিটারেচার নিয়ে তোমাদের একটু কমেন্ট জানতে চাচ্ছি, তোমাদের কেমন লাগতেছে এই কথাগুলো, নাকি বোরিং লাগতেছে, নাকি আর কিছু বললে ভালো হয়। তোমরা যদি জানাও যে তোমরা কি জানতে চাও, আমি সেটা নিয়েই কথা বলবো, হ্যাঁ। তুমি যদি বলো যে না গ্রামারে কোনো একটা পার্ট নিয়ে আলোচনা করেন, সেটাও বলতে পারি। যদি বলো যে না এগুলো কি, এগুলো ভালো লাগে না, বন্ধ করে দেন, বন্ধ করে দিব।
আর যদি তোমাদের মনে হয় যে না কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলি সেটা ভালো হয়, বা আমি যা বলতেছি সেটাই ভালো হয়, কোনটা ভালো হয় তোমরা জানিয়ে দাও। আমি এই ফাঁকে 1 কাপ চা খেয়ে নেই, আর তোমরা ওই ফাঁকে একটু জানিয়ে দাও যে কেমন হয়, মানে কি বললে ভালো হয়, বা এই কথা যেগুলো তোমাদের বললাম এগুলো কি বলে এমনি এমনি কথা হলো কিনা, বা কোনো কাজে লাগবে কিনা আমি জানি না, বা তোমরা মনে করবে যে না অহেতুক সময় নষ্ট হচ্ছে কিনা, সেটা তোমরা জানিয়ে দাও। শাম্মা ইসলাম ও বলছে স্যার আপনার 22,000 প্রশ্নের যে বই থেকে সিনোনিম ইডম পড়লে কি হবে? হ্যাঁ শাম্মা ইসলাম, 22,000 প্রশ্নের বইটার মধ্যে ওই 200 ইডমস আমি দিয়ে রাখছি, সিনোনিম ইডম দিয়ে রাখছি, এগুলো তোমরা পড়লে আপাতত প্র্যাকটিসের জন্য যথেষ্ট। আর 22,500 প্রশ্নের বইটা তোমাদের একটা কথা বলি, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে তোমাদের জন্য বইটা আমি এবার পাবলিশ করিনি। আমার বইটি শেষ হয়ে গেছে, 10,000 বই পাবলিশ করা হয়েছিল, 10,000 বই শেষ হয়ে গেছে, আর নতুন করে কোনো বই আমি করিনি। এই জন্যই করিনি যে ওই বইটা 22,500 যে প্রশ্নটা ছিল, এই বইটার মধ্যে থেকে যে বইটা করেছিলাম যে একেবারে আমার ল্যাপটপের মধ্যে যত প্রশ্ন ছিল, এই পরিক্রমা শুরু করা হয়েছে প্রায় 6-7 বছর হইলো, এই 6-7 বছরের মধ্যে তো প্রচুর প্রশ্ন লেখা হয়েছে, এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের সেগুলো, তারপরে বিভিন্ন পরীক্ষা ছিল, মডেল টেস্ট, সাবজেক্ট ছিল, এগুলো সব প্রশ্নগুলো একখানে করে তোমাদেরকে ওই বইটা আমি করে দিয়েছিলাম, 22,500 প্রশ্নের বইটা। এই জন্য অনেক প্রশ্ন রিপিট ছিল। তো আমি ওই কাজটা নিয়ে বইটার কাজ চলছে এখন, সেই কাজটা শেষ হয়ে গেলে এটা একটা সুন্দর ডাইজেস্ট আকারে তোমাদের পরিপূর্ণ একটা উঁচু বই আকারে আসবে। এটা হচ্ছে যে এই বইটা এমনভাবে এবার আসবে মার্কেটে, সেটা হচ্ছে তোমাদের যেন এই বইটা তোমাদের ভালোভাবে সাহায্য করে, সব সাবজেক্টে ভালোভাবে সাহায্য করে, সেটা নিয়ে একটা টিম কাজ করছে। তো ওই জন্যই বইটা আমি দেইনি। তোমরা হয়তো 44তম বিসিএসে যারা থাকবে তারা হয়তো বইটা পেয়ে যাবে, 43টা শেষের দিকে এই বইটা পেয়ে যাবে নতুন আগে গিয়ে নতুনভাবে, এবং এটা বেশ কিছু কারেকশন হচ্ছে, সেই কাজগুলোর জন্য হচ্ছে। যাই হোক, খালেদা ইবনে আন্তি জেরি, তুমি প্রশংসা করছো, তুমি বলছো যে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আরিয়ান আলতাফ বলছো ক্যারি অন স্যার অ্যাকর্ডিং টু ইউর ওন এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ। রতন, তোমার নাম খুব কঠিন নাম, বলতে পারবো না, তুমি যা বলছো সেটা বলি যে স্যার ইংলিশ লিটারেচারের জন্য কোন বই পড়ব, আর বইটার নাম কি, আর কোথায় পাবো? দেখো ইংলিশ লিটারেচারের জন্য এই মুহূর্তে সাহিত্যের জন্য তুমি যদি বই কিনতে চাও, এখন বইটা ঠিক কোনটা কিনবে, আমি ঠিক বাজারে কোন বইটা ভালো আছে আমি ঠিক জানি না। আমার যে বইটা ছিল ওই বইটা মার্কেটে নাই, এখন শেষ হয়ে গেছে, আসবে দেরি আছে। তো বাজার থেকে তোমরা দেখবে যে প্রকাশনীর যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে থেকে প্রথমে সূচিটা আগে দেখে নেবে। এক হচ্ছে সাহিত্যের বই কেনার সময় সূচি দেখবে, 2 হচ্ছে সেখানে তুমি দেখবে যে বইটার যেন খুব বেশি একেবারে চিকনও না হয়, আবার একেবারে বেশি মোটাও না হয়। আর আরেকটা জিনিস খেয়াল করবে যে প্রশ্ন আছে কীরকম, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট কোনগুলো, সেই ইম্পর্ট্যান্টগুলো আলাদা করে দেওয়া আছে কিনা, এই জায়গাগুলো একটু দেখে নিয়ে বই কিনবে। বাট 41তম বিসিএসের জন্য এই মুহূর্তে আর বই কেনার দরকার নাই। এই মুহূর্তে যদি সাহিত্যের আরেকটা বই কিনতে চাও, তুমি এখন এই বই কীভাবে রিভিশন দিবে, তোমার সময় তো নাই, আগে থেকে পড়াগুলো রিভিশন দিতে হবে। আমি সাহিত্য নিয়ে এখনই তোমাদের কথা বলবো, সেখানে তোমাদের শুধু আমি প্রশ্ন পড়ার কথা বলবো এই মুহূর্তে। আচ্ছা ওকে, এমএসটি মাসুদা বলছে স্যার অ্যাসাইনমেন্ট বইটা থেকে ইংরেজি অংশ পড়লে হবে কি? অ্যাসাইনমেন্ট বইটা থেকে দেখো, অ্যাসাইনমেন্ট বইটা দেওয়া হয়েছে 25 সপ্তাহের 25টা অ্যাসাইনমেন্ট, বাড়ির অ্যাসাইনমেন্ট। সেখানে তোমাদের দেওয়া হয়েছে একটা জাস্ট কি, যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এগুলো বাসায় পড়বে, মানে ওইটাই তোমার শেষ কথা না, তোমাকে বাসায় পড়ার জন্য কিছু টপিক দেওয়া হয়েছে, এবং টপিকগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এটা তোমার এই সপ্তাহের বাড়ির পড়া। কিন্তু তোমার বুদ্ধিমানের কাজ হবে যে ওই পড়াটাকে আরও ইলাবোরেট করা, আরও ওখানে কিছু যুক্ত করা, আরও ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো যুক্ত করে তোমার মতো করে গুছিয়ে পড়া। টিচার যদি তোমার জন্য যদি 1 পা আগায়, তুমি সেখানে 10 পা এগিয়ে যাবে, তাহলে হচ্ছে তুমি বিশেষ ক্যাডার হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে, কারণ তাগিদটা তোমার থাকতে হবে। এখন যদি তুমি মনে করো, আমার কথা যদি ধরো, আমি তো ক্যাডার হয়েই গেছি, সো আমাকে যদি চিন্তা করো যে আমার যে চিন্তা, আমার যে ক্ষুধা আর তোমার ক্ষুধা, এটা মোটেও এক না। আমার হয়ে গেছি, আমার চিন্তা মুক্ত, বাট তুমি হও নেই, তোমার প্রেশার এবং তোমার চিন্তাটা ঠিক কোন জায়গায়, এটা কিন্তু আমি কিছুটা ধারণা করতে পারি, কিন্তু আমার থেকে তুমি অনেক গুণ বেশি জানো যে তোমার মানে কতখানি দরকার এই কাজটা। সো তোমার দরকার অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে যে টিচার তোমাকে একটা রুলস পড়াবে, তুমি শুধু ওই রুলসটার মধ্যেই থাকবে তা না, তুমি রুলসটা থেকে আরও একটু চিন্তা করে আরও একটু অ্যাড করে সেই রুলসটা তুমি আলাদা খাতায় লিখবে,
ওর সাথে আরও কিছু অংশ যুক্ত করে তোমার জন্য একটা নোট খাতা তুমি আলাদা করে বানাবে। প্রত্যেকটা কাজ তুমি তোমার তৈরি করবে যে তোমার চিন্তা থেকে যে তোমাকে ফিউচারে কী হতে হবে, তোমাকে ক্যাডার হতে হবে, তোমাকে এখান থেকে সবচেয়ে ভালো ক্যাডারটা হতে হবে, তুমি যেটা হতে চাও লাইফে তোমাকে সেটাই হতে হবে। তুমি সেইটা হতে চাইলে তোমার কি করতে হবে, কত ঘন্টা পড়তে হবে, কতখানি হার্ডওয়ার্ক করতে হবে, এই ডিমান্ডটা তোমার মধ্যে থাকতে হবে, এই নিডটা তোমার মধ্যে থাকতে হবে, এই আর্টসটা তোমার মধ্যে থাকতে হবে। যদি না থাকে, মানুষ এসে তোমাকে, কেউ এসে তোমাকে চাপিয়ে দিয়ে জোর করে বলবে না ভাই বা বোন আসো তোমাকে ক্যাডার বানিয়ে দিয়ে যাই, এটা তোমাকে কেউ বলবে না, বুঝছো? যাই হোক, আমাদের এটা অনেক কমেন্ট তুমি করছো, ঠিক আছে, আমি একটু বলি। এবার বলি তোমাদের লিটারেচার অংশ নিয়ে, সেটা হচ্ছে তোমরা বলছো যে যেভাবে চলছে চলুক, আমি এটা একটু বুঝে দিই। তাহলে তোমরা এখান থেকে ভোকাবুলারি যে পার্ট আছে, তাহলে তোমাদের কি বললাম যে এই সময় শেষ সময়ের মধ্যে থেকে ভোকাবুলারি থেকে নতুন করে এক্সপেরিমেন্ট করবে না, এই কয়েকদিনের জন্য নতুন করে কোনো ভোকাবুলারি বই কিনবে না, আর যা পড়ছো সেটা রিভিশন দাও। আর বাড়তি যদি কিছু পড়তে হয় সেটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষার বা পিএইচডি পরীক্ষার, ব্যাংক জব পরীক্ষার, বিবিএমবিএ পরীক্ষার যে ভোকাবুলারিগুলো আছে সেই ভোকাবুলারিগুলো একটু রিভিশন করো, রিভিশন করে পরীক্ষা হলে যাও। আর তোমার এমনিতেই কিছু জানা থাকবে, সেগুলো দিয়ে তুমি যা পাবে ওটাকে তুমি বলবে আলহামদুলিল্লাহ। তোমার সব পারতে হবে এর কোনো মানে নেই, বাট ইডমস থেকে যেন তোমার মার্কসটা যেন হাত ছাড়া না হয়। আচ্ছা, এবার আসো সাহিত্য অংশ থেকে। সাহিত্য অংশ নিয়ে যদি আমি বলি তোমাদেরকে, ইংরেজি সাহিত্য থেকে আমি তোমাদেরকে এই জায়গার মধ্যে বলবো যে তোমার মার্কস তোলার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় একটা হাতিয়ার। তোমরা যদিও তোমাদের মধ্যে থেকে 50% তোমরা জানিয়েছো যে ভোকাবুলারির সমস্যা, বাকি 50% তোমরা বলছো যে এই লিটারেচার সাহিত্যে তোমাদের সমস্যা, এটা তোমাদের 50% তোমাদের এটা কমেন্ট। এখন এখানে দেখো যে সাহিত্যের যে অংশটা আছে, এই সাহিত্যের অংশটা আমি যদি তোমাদের বলি যে বাংলা সাহিত্য যেটা আছে, বাংলা সাহিত্যে তোমাদের মার্কস 35 মার্কস, 35% মানে 35 মার্কস তোমার বাংলার মধ্যে আছে। আচ্ছা দেখো, তুমি বাংলায় কি করো, তুমি ধরো অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, তাহলে তুমি বাংলায় 35 তুমি কীভাবে পড়বে, তাই না? তুমি তো আর ওই সাহিত্য সমগ্র ওগুলো তো পড়ো নাই, রবীন্দ্র সমগ্র তুমি পড়ো নাই, তা তুমি ওইটা কীভাবে, কোন রাইটারে কোন সাহিত্য কীভাবে পড়বে তোমার তো জানা নাই। তাহলে তোমার কী করতে হবে, এগুলো সবটা মুখস্থ করতে হবে, তাই না? 35-এর মধ্যে থেকে, এবং কতগুলো রাইটার্স, এবং এক একটা রাইটার্সের জন্ম মৃত্যু, প্রথম কোনটা লিখছে, শেষ কোনটা লিখছে, কাকে উৎসর্গ করছে, এবং নাটক লিখছে, একজনে যে কত কী লিখছে তার ঠিক নাই। উনি নাটক লিখছে, উনি ছোট গল্প লিখছে, উনি বড় গল্প লিখছে, উনি উপন্যাস লিখছে, প্রবন্ধ লিখছে, এগুলো অনেক কিছু লিখছে। এর সাথে আবার ধরো তার যে বিখ্যাত উদ্ধৃতিগুলো আছে সেগুলো, এই সব মিলে তোমরা দেখবে যে বিরাট এলাহি কারবার হচ্ছে বাংলা, 35 মার্কস। কিন্তু তুমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট বা তোমার অন্য সাবজেক্টের স্টুডেন্ট, সমাজকর্মের স্টুডেন্ট বা ইতিহাসের স্টুডেন্ট, তোমরাও কিন্তু এটা ইংলিশ সাহিত্যের স্টুডেন্ট, সে কিন্তু বাংলা সাহিত্য তুমি কিন্তু পড়তে হচ্ছে, বা ম্যাথের স্টুডেন্ট তুমি বাংলা সাহিত্য তোমাকে পড়তে হচ্ছে। তুমি কীভাবে পড়তেছো এটা? একই রকমভাবে তোমাকে ইংরেজি সাহিত্যটাও পারতে হবে। এইখানে তুমি এতটা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। সাহিত্য তো কোনো গ্রামার না, এটা জাস্ট মনে রাখা, তোমাকে তথ্যটা মনে রাখতে হবে। সুবিধার কথা হচ্ছে এটা যে বাংলা সাহিত্য যত কঠিন, ইংরেজি সাহিত্য থেকে মার্কস তোলাটা মোটেও এত কঠিন কাজ না। এই জায়গাটায় একটু অপেক্ষাকৃত সহজ। এবার আসো যে ইংরেজি সাহিত্য থেকে তোমরা যে মার্কসটা তুলবে, আমি এটা যদিও আগেও বলছি, তারপরে তোমাদের বলি যে কোন কোন জায়গা থেকে তোমাদের মার্কসটা থাকে, বেশি থাকে। ঝটপট তোমাদের বলে দেই, 1 নাম্বার সবচেয়ে বেশি মার্কস থাকবে তোমার অথর্স অ্যান্ড বুকস, মানে লেখকের নাম এবং বইয়ের নাম। এইখান থেকে তোমাদের মার্কসটা সবচেয়ে বেশি থাকবে। এই জায়গার থেকে ধরে নাও এখান থেকে তোমার মার্কস থাকবে 6 থেকে 8টা, এই 15টার মধ্যে থেকে 6 থেকে 8 মার্কস থাকবে তোমার লেখকের নাম, বইয়ের নাম। ধরো শেক্সপিয়ার আছে, শেক্সপিয়ারের বা হ্যামলেট নিয়ে তো প্রচুর প্রশ্ন আছে, হ্যামলেট রচনাটা কে করেছেন, তো হ্যামলেটটা ট্র্যাজেডি, কমেডি, অমুক তমুক, হ্যান ত্যান, এরকম আর কি। তার মানে একটা জিনিস থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে। তো এরকম বইয়ের নাম, অথরের নাম, হ্যামলেট কে লিখছে বা শেক্সপিয়ারের রচনার নিচের কোনটি দেওয়া আছে, হ্যামলেট আর অন্যান্যগুলো দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে আর কি প্রশ্নগুলো, বইয়ের নাম, এই যে 6 থেকে 8টা কোশ্চেন, বইয়ের নাম আর বই বা বইয়ের লেখকের নাম এটা আসে। তারপরে প্রশ্ন আসে কই থেকে, তারপরে প্রশ্ন আসে খুবই সহজ একটা জায়গা, সেই জায়গা থেকে প্রশ্ন তুমি জাস্ট একটু যে তোমার যে এজগুলো আছে, এজের যে সালগুলো, শুধু এজ বা পিরিয়ডগুলা,
এজ বা পিরিয়ডে যে সালগুলো, হ্যাঁ, মানে আমি বলবো যে ইয়ারগুলো, হ্যাঁ, সাল, এই এজগুলো সালগুলো তুমি একটু মনে রাখবে। সালগুলো মনে রাখা খুব কঠিন কাজ মোটেও না। এটা হচ্ছে যে তোমার একদম সিম্পল, যে তোমার এটা শুরু হয় কবে থেকে, 450 থেকে তোমার কে থাকে বর্তমান পর্যন্ত। 450 থেকে যেটা থাকে যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তারপরে মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডে কয়টা ভাগ আছে? 3টা ভাগ আছে, ছোটো ছোটো ভাগ আছে, একটু পড়লেই মনে থাকে। তারপরে তোমার এলিজাবেথেন, তারপরে তোমার কী হয় যে রেনেসান্স পিরিয়ড, এইভাবে আস্তে আস্তে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এই যে পিরিয়ডগুলো আসতেছে, এই পিরিয়ডের যে সালগুলো এবং মাঝখানে যে ছোটো ছোটো সালগুলো আছে, সেই সালগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই কাজটা আমার কাছে খুব সহজ, বিকজ আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি, এই জন্য আমার কাছে সহজ। তোমার কাছে কঠিন, কারণ তুমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করো নাই, তোমার কাছে এটা কঠিন মনে হচ্ছে। বাট তোমাকে এটা যেন মনে রাখতে হবে যে খুব কঠিন কাজ মোটেও না। একটু চিন্তা করে করে যে জাস্ট সালগুলো তুমি একটা কাজ করবে, যেই সালটা তোমার মনে থাকবে না, ওই সালটা ছোটো ছোটো কাগজের মধ্যে লিখে তুমি যেখানে পড়ো তার আশেপাশে তুমি এটা স্টিকার দিয়ে লাগিয়ে রাখবে, চোখের সামনে যেন থাকে। যে সালটা তোমার ভুলে যাবে সেই সালটাই তুমি স্টিকার দিয়ে মানে তোমার টেবিলের উপরে এক জায়গায় ঝুলে রাখবে। জাস্ট 4-5 দিন রাখো, দেখবে দেখতে দেখতে তোমার একটা মাথার মধ্যে গেঁথে গেছে, এটা ভুলবে না। যে কোনো ইনফরমেশন যেটা তোমার মনে থাকে না, তুমি দেখবে যে খুব ডেঞ্জারাস, এই জিনিসটা আমার কেন জানি বাকি সবই মনে থাকে, ওইটা মনে থাকে না, এটা খুব সমস্যা হচ্ছে। ওই জায়গাটাই তুমি কী করবে, ছোট্ট করে কাগজের মধ্যে লিখবে, লিখে ওই কাগজটা দিয়ে আঠা দিয়ে তুমি দেখবে তোমার রুমের চারপাশে তোমার এরকম আঠা দিয়ে অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকবে। তোমার এই রুমে তুমি যতক্ষণ পর্যন্ত ক্যাডার না হও, যতক্ষণ পর্যন্ত আমার চাকরি না হয়েছে, তুমি ক্যাডার হও নাই, ততক্ষণ পর্যন্ত তুমি মোটেও ক্যাডারের মতো ভাব ধরবে না। তুমি স্টুডেন্ট মানে স্টুডেন্ট, ওকে? নিজেকে একদম পিওর স্টুডেন্ট মনে করবে। পিওর স্টুডেন্ট মনে করলে তোমার যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে তুমি বাসে, পথে ঘাটে সবখানে তুমি পড়তে পারবে। কিন্তু তুমি যদি ক্যাডারের ভাব ধরো, তুমি যদি মনে করো যে না আমি ম্যাজিস্ট্রেট হলে কী করবো, ম্যাজিস্ট্রেট হলে এই করবো, মোবাইল কোর্টের মধ্যে ওখানে জরিমানা ধরবো, ওই দোকানে আজকে এই দোকানদার আমার সাথে খারাপ ব্যবহার করছে, দাঁড়া আমি ম্যাজিস্ট্রেট হয়ে তোকে ধরতেছি, এই যে টেন্ডেন্সিটা, অর্থাৎ তোমার যদি এরকম মানসিকতা গ্রো করে যে না আমি এখনই ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, আমি এখনই পুলিশের এএসপি হয়ে গেছি, বা আমি এখনই ধরো কাস্টমস কর্মকর্তা হয়ে গেছি, এবং সেই রকম তুমি দেখা গেলো যে রোদের মধ্যে প্রচণ্ড রোদ, সেখানে তুমি টাইটলি পরে আসো, সেই যে ব্যাপারটা, এরকম চিন্তা ভাবনা মাথা থেকে টোটালি বাদ। স্টুডেন্ট তুমি ফ্লোরে ঘুমাবা, তুমি দেখা গেলো যে খালি গায়ে থাকবা রুমের মধ্যে থেকে, খালি গায়ে, মানে গরম লাগতেছে তোমার, যেটা প্রচণ্ড খারাপ লাগতেছে তোমার, কিন্তু তুমি মানে পড়াশোনাটা ছাড়বা না, ঠিক আছে? যত তোমার টেনশন আছে, বাড়ির টেনশন আছে, এই সমস্যা সেই সমস্যা, যত সমস্যাই আছে, সমস্যা যতই থাকুক, পড়ার ক্ষেত্রে তোমার কোনো সমস্যা নাই, বিকজ তুমি স্টুডেন্ট, তোমাকে একটা কিছু করতে হবে। যখনই তুমি একটা কিছু করবে তখন তোমার এই সমস্যাগুলো আর থাকবে না, ইনশাল্লাহ সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই সমস্যা ধরে থাকো তাহলে কিছুই হবে না। আচ্ছা, যে কথা বলছিলাম সেটা হচ্ছে তুমি স্টুডেন্ট হয়ে যাও, এই জিনিসগুলো মনে রাখবে। যে এইখানেই সালটা মনে থাকবে না বা কোনো লেখকের বইয়ের নাম মনে থাকবে না, ওইটা সুন্দর করে লিখে রাখবে, চোখের সামনে লিখে টাঙিয়ে রাখবে, চোখ এমনিতেই পড়বে, দেখবে ওইটা তুমি ভুলবে না। যতদিন ওইটা পরীক্ষা হলে যাবে দেখবে তুমি মাথা মধ্যে ক্যাচ করতেছে, এইটা আমি দেখতেছিলাম, এটা ছিল। তো এখান থেকে এজ বা পিরিয়ড থেকে তোমার এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, এজ বা পিরিয়ড, শুধু সালগুলো মনে রাখবে, বাস হয়ে গেল। আর বন্ধুদের সাথে একটা আলোচনা করলে আরও ভালো হয়। 3 নাম্বার আর কোথা থেকে আসতে পারে, তোমার কোশ্চিন আসবে কোটেশন থেকে, উদ্ধৃতি থেকে প্রশ্ন আসবে। এখান থেকে প্রশ্ন ধরো একটাও আসতে পারে, 3টাও আসতে পারে, 2টা আসতে পারে, ঠিক আছে? কোটেশন থেকে 1 থেকে 3টা প্রশ্ন কোটেশন থেকে থাকে। এখন এই কোটেশন তুমি চিন্তা করো যে আল্লাহ, আমি এই যত রাইটার্স আছে বাংলা সাহিত্যেরই মনে থাকে না, আর ইংলিশ সাহিত্যের এই কোটেশন কার পড়বো না, তোমার তো হতাশ হওয়ার মতো অবস্থা। ব্যাপারটা তা না, ব্যাপারটা ভেরি সিম্পল। কি সেটা? এই কোটেশনগুলো বেশিরভাগই আসে উইলিয়াম শেক্সপিয়ারের, সবচেয়ে বেশি আসে উইলিয়াম শেক্সপিয়ার, ওকে? মানে এর কোটেশন যেগুলো আছে সেগুলো এটা দেখে যেতে হবে, এটা 1। 2 নাম্বার হচ্ছে তোমার ফ্রান্সিস বেকনের কোটেশনগুলো আসে। তারপরে 3 নাম্বার হচ্ছে রোমান্টিক এজের যে কবিগুলো আছে, রোমান্টিক এজের কবিগুলোর মধ্যে থেকে বেশি আসে তোমার কোলরিজ আসে, কিটস আসে বেশি, তারপরে শেলি আসে, ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, এই 4জন সবচেয়ে বেশি আসে, কোলরিজ, কিটস, শেলি, ওয়ার্ডসওয়ার্থ। এদের
যে লাইনগুলো এগুলো বিখ্যাত লাইন, এগুলো তোমরা দেখবে যে বারবার পরীক্ষা আসছে, ওগুলোই আসে। তাহলে এই যে রোমান্টিক এজ থেকে পরীক্ষার যে ইয়াগুলো যে লাইনগুলো সেগুলো পরীক্ষার মধ্যে আসে। আর বাকি অন্যান্য যা আছে অন্যান্য কিছু লাইন টাইন থাকে সেগুলোর মধ্যে দেখবে যে ইম্পর্ট্যান্ট লাইন এগুলো কিছু লাইন তুমি এটা দেখে যাবে। কিছু কিছু লাইন আছে যেগুলো খুব বিখ্যাত, প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আসছে, বিশেষত প্রিভিয়াস আগে যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখো, আর এদের লাইনগুলো একটু দেখে যাও। তাহলে দেখবে তোমার এই কোটেশন থেকে কিন্তু তুমি 1 থেকে 3টা কোশ্চেন যদি আসে তুমি এখানে পেয়ে যাবে। আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে দেখবে যে এই কোটেশনগুলোর মধ্যে থেকে সব মিলে আমার মনে হয় যে 20 থেকে 25টা কোটেশনস তুমি যদি মনে রাখতে পারো যে এগুলো কে লিখছে বা কোথা থেকে আসছে, কার লেখা এবং কোথা থেকে আসে, যদি এটা করতে পারো। যেমন তোমাদের একটা লাইন যদি বলি যে এরকম একটা পরীক্ষা মানে কমপক্ষে 3-4 বার আসছে যে উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়াস লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। দেখো এই লাইনটা, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, এই লাইনটাই পরীক্ষায় বহুবার আসছে। এটা হচ্ছে যে পার্সিবেশি শেলির টু এ স্কালার কবিতা থেকে। আর শেলির আরও যে লাইনগুলো আসে পরীক্ষার মধ্যে ওই যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের মধ্যে, ও লিফট মি অ্যাজ এ লিভ এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড, এই লাইনটা পরীক্ষার মধ্যে আসে। এরকম বেশ কিছু লাইন আছে যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই লাইনগুলো পরীক্ষা আসে। একদম ধরাবাঁধা কিছু লাইন পরীক্ষা আসে, একটু মনে রাখা, কষ্ট করে মনে রাখবে যে এটা কই থেকে আসছে আর এটা কে লিখছে। এখান থেকে দেখবে 1 থেকে 3 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। আমি সব মিলে কি বললাম যে 20 থেকে 25টা, এটা পড়লে হয়ে যায়। আর কোন জায়গার থেকে আসে, আর হচ্ছে তোমার ক্যারেক্টার্স আছে, ক্যারেক্টার্স থেকে কোশ্চেন 1টা বা 2টা কোশ্চেন থাকতে পারে। তোমার মনে রাখবে যে উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে, নাটকের যে ক্যারেক্টার্সগুলো আছে ওইখান থেকে পরীক্ষা আসে। ভেরি সিম্পল, অল্প কয়েকটা ক্যারেক্টার দেখলেই হয়ে যায়। দেখবো যে কয়েকটা ক্যারেক্টার মাত্র, এগুলো দেখে গেলে বইয়ের মধ্যে তোমাদের যার কাছে যে বই আছে সেই বইয়ের মধ্যে থেকে দেখে যাবে, তাহলেই হয়ে যাবে ক্যারেক্টার্স। আর বাকি মনে করো আরেকটা পার্ট হচ্ছে তোমার লিটারেরি টার্মসের মধ্যে থাকে কি থাকে, এই লিটারেরি টার্মস কিন্তু প্রচুর, অনেক। এখন লিটারেরি টার্মস থেকে তুমি যদি দেখো যে সিমিলি, মেটাফোর, এরকম অনেক আছে, বাট তুমি হাতে গোনা কয়েকটা মনে রাখবে। সিমিলি, মেটাফোর, তারপর হাইপারবোল, তারপর ইমাজিনেশন, এগুলো আইরনি, ব্যালেড, এরকম দেখবে যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রিভিয়াস কোশ্চেন সেগুলো একটু দেখে যাও এই সময়ের মধ্যে থেকে। আর অন্য অন্য যা আছে সবগুলো দেখে যাবে। এখন তোমাদের জন্য যেটা পরামর্শ সেটা বলি। সাহিত্য অংশ থেকে তোমাদের যারা পরীক্ষা দেবে এই কয়েকদিন মাত্র সময় আছে, তোমাদের জন্য পরামর্শ সবচেয়ে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরামর্শ, সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়া। এইটা তোমাদের সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে এইটা, সেটা হচ্ছে অল বিসিএস, বিসিএস প্লাস আদার পিএইচসি বা আদার নন কাটার পরীক্ষা যত আছে, এই পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো প্রথমে এই কাজটা করতে হবে। প্রশ্নগুলো 1, 2 নম্বর কাজ হচ্ছে যে যার কাছে যে বইটা আছে, যে বই আছে যার কাছে সাহিত্যের বই, তুমি যেটাই কিনছো সেই বইটা থেকেই তুমি যেটা করবে, শুধু ওই বইটার মধ্যে থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন তুমি যদি পারো চোখ বুলিয়ে যাও। আর এখান থেকে একটু কাজ তুমি এক্সট্রা করে নিবা, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো তোমার কাছে মনে হবে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাকে আলাদা করে একটা মার্কিং করে যাও, একটা চিহ্ন দিয়ে যাও আলাদা করে। কেন চিহ্ন দিয়ে যাবে? যে এই প্রশ্নটা করে তুমি রিভিশন করবে কম প্রশ্ন, বিকজ তোমার হাতে সময় কিন্তু খুবই কম। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস কোশ্চেন, বিসিএস, আদার কোশ্চেনটা পড়বে, আর যার কাছে যে বইটা আছে সেই বইটা থেকে প্রশ্নগুলো সব প্রশ্ন পড়ে যাও। কিন্তু এই ফাঁকে প্রশ্ন পড়তে একটা চালাকি করবে, যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে একটা দাগ দেওয়া যাবে, অল্প দাগ যেন হয়, এই দাগগুলো তুমি 1-2 বার করে রিভিশন দিতে পারো, বাস এই কাজটা করবে। এই হচ্ছে তোমার সাহিত্য থেকে। তুমি এখন সাহিত্য থেকে এবং ভোকাবুলারি থেকে তোমার যা বললাম সেই জিনিসটা একটু খেয়াল করো, যে
ভোকাবুলারিতে তোমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন পড়ার কথা বলছি, সাহিত্য থেকে তোমাকে প্রিভিয়াস কোশ্চেন পড়ার কথা বললাম, এবং তোমাদের কাছে যার কাছে যে বইটা আছে সেই বইয়ের প্রশ্নগুলো পড়ার কথা বললাম। আর প্রশ্নগুলো পড়ার সময় তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে প্রশ্নগুলো পড়ার সময় তুমি যেটা করবে যে একটু করে যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হবে সেটা করে একটা করে দাগ দিয়ে যাবে, যাতে করে এটা রিভিশন করতে পারো। এই হচ্ছে তোমার সাহিত্য অংশ থেকে ভোকাবুলারি অংশ থেকে প্রস্তুতি। ওরা কি আসে না চলে গেছে সব? হ্যাঁ, তোমরা কি আসো না চলে গেছো সবাই? হ্যাঁ, আমি তো আমার মতো বক বক করে যাচ্ছি, কিন্তু তোমাদের খোঁজ আছে কিনা আল্লাহ জানে। কি অবস্থা? অনেকেই আছে, তো একটু কমেন্ট টমেন্ট না করলে তো বুঝবো না যে কে কী বুঝতেছো। তোমরা খালি আসো চুপচাপ শুনতেছো, কিন্তু কিছুটা কমেন্ট করো যে তোমরা কি জানতে চাচ্ছ বা অন্য কিছু জানতে চাচ্ছ কিনা, তোমরা একটু কমেন্ট করো। আমি দেখি আমাদের এমআইপি ইউটিউব চ্যানেলে দেখি যে ওরা কি করতেছে। এই তো সুন্দর প্রশ্ন করছে, কে বলছে? রায়হান রহমান বলছে গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো বলেন স্যার। ভেরি গুড, ভালো কোয়েশ্চেন। তারপর হু এম আই, তুমি বলছো স্যার অথর নেমের একটা সাকসেশনস দেন বা সাজেশন দেন, তাই না? গুড, অথরের নামের একটা সাজেশন তুমি চেয়েছো, ভেরি গুড। তোমার জন্য একটা অথরের নামের একটা সাজেশন আমি করে দিচ্ছি এখনই। তোমাদের একটু আমি স্ক্রিনে দিব নামগুলো আমার রেডি করা ছিল, তোমাদেরকে আসলে দিতে ভুলে গেছি। ভেরি গুড কোশ্চিন। আমি তোমাদের নামের তালিকা দিচ্ছি যে এই নামের অথর থেকে এই নামের তালিকাগুলো তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনে আসবে এখনই। দেখো স্ক্রিন চলে আসছে। এইখানে এই তালিকাগুলো আমার বই থেকে করা, আমার বইয়ের মধ্যে যে বিসিএস ইংলিশ লিটারেচার নামে যে বইটা আছে সেই বইয়ের মধ্যে থেকে আমি তালিকাটা করে দিয়েছিলাম। এই তালিকার মধ্যে ছিল টপ 10 রাইটার্স, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট যে 10 জন রাইটার্স থাকবে তার 10 জনের নামে তালিকাটা দেখো দিয়ে দিয়েছি। আমি বলে দিই মুখে, তোমার স্ক্রিনে আসে, স্ক্রিন থেকে তোমরা একটা সুন্দর করে স্ক্রিনশট করে রাখবে, পরে লিখে রাখবে। এই রাইটার্সদের সম্বন্ধে, এই রাইটারের বই সম্বন্ধে একটু দেখতে হবে। সেটা হচ্ছে ধরো উইলিয়াম শেক্সপিয়ার 1 নাম্বার, থাকবেই প্রশ্ন। 2 নাম্বার জর্জ বার্নার্ড শ, 3 নাম্বার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 3 নাম্বার আর্নেস্ট হেমিংওয়ে, 4 নাম্বার থমাস স্টিয়ার্ন এলিয়ট মানে টিএস এলিয়ট, তারপর এসটি কোলরিজ, তারপর চার্লস ডিকেন্স, পার্সি বেশি শেলি, রবার্ট ব্রাউনিং এবং জন কিটস। এই 10 জন সম্বন্ধে, এই 10 জনের বই, এদের কোটেশনস, এদের সব কিছু তোমাদের ভালো করে পড়তে হবে, বিকজ এই 10 জন সম্বন্ধে পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। দেন আমরা সেকেন্ড যাই। নেক্সট হচ্ছে গোল্ডেন 10, টপ 10 গেল, এবার আসো গোল্ডেন 10 দেখো। এরপরের 10 জন, এরপরের 10 জন মানে হচ্ছে ওই 10 জনের মতো না, বাট এরাও ইম্পর্টেন্ট। সেই 10 জনের মধ্যে হচ্ছে জনাথন সুইফট আছে, ডিএস লরেন্স আছে, এদের বইয়ের নাম মনে রাখবে। ডিএস লরেন্সের বইয়ের নাম মনে রাখবে, প্রচুর পরীক্ষা আসে। উপন্যাসের নাম, উনি ঔপন্যাসিক, উনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের একজন কবি। থমাস কিড আছে, আলেকজান্ডার পোপ আছে, জন মিল্টন আছে, লর্ড আলফ্রেড টেনিসন, ওকে টেনিসন পড়বে। ফ্রান্সিস বেকনের যে লাইনগুলো একটু পড়বে, ফ্রান্সিস বেকনের উদ্ধৃতিগুলো পরীক্ষা আসে। তারপরে এডমান্ড স্পেন্সারের পড়া বইগুলো কয়েকটা বই দেখবে। আর তারপরে জেকে রাউলিংয়ের বইটা দেখবে, শুধু নামটা মনে রাখবে। তোমরা জানোই জেকে রাউলিংয়ের বইয়ের নামটা কি। জন ডান কী কবি, মেটাফিজিক্যাল পয়েট জন ডান, এরকম কিছু তথ্য আছে একটু বইয়ের মধ্যে। তোমাদের যার কাছে যে বই আছে বই থেকে এই রাইটার সম্বন্ধে একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু করে দেখে যাবে। ওকে, দেন আমরা আরও দেখি। 20 জনের নাম বললাম তোমাদেরকে। এবার দেখো সিলভার 20, এই 20 জনের বাইরে তোমরা যদি আরও দেখতে চাও তাহলে তাদের নামের মধ্যে যারা আছে একটু একটু করে, এখন যাদের নাম বলবো এদেরকে শুধু একটু করে চোখ বুলে যাবে, মানে একটা দুটা বই দেখে যাবে। সেটা হচ্ছে যে জেফ্রি চসার আছে, জর্জ গর্ডন বায়রন, জর্জ লর্ড বায়রন, তারপর হচ্ছে হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, জেমস জয়েস, জন ড্রাইডেন, ম্যাথিউ আর্নল্ড, রবার্ট ফ্রস্ট, উইলিয়াম ব্লেক, এডওয়ার্ড মর্গান ফরেস্টার, ওকে, জন বানিয়ান, তারপরে জোসেফ কনরেড, কার্ল মার্কস, থমাস হার্ডি, উইলিয়াম ম্যাকপিস থেকারে, উইলিয়াম বাটলার ইয়েটস, WB ইয়েটস যাকে আমরা বলি, এমিলি ব্রন্টি, তারপরে জন উইক্লিফ, তারপরে স্যামুয়েল ব্যাকেট, তারপর হচ্ছে আলেকজান্ডার ডুমাস।
তো এই যে ওখানে ছিল 20 জন, এখানে 20 জন, এই 40 জন যে রাইটার বললাম, এই 40 জন রাইটার তুমি অবশ্যই তুমি দেখবে এর বাইরে যে রাইটার্সগুলো আছে তাদের মধ্যে থেকে তোমাদের আর 6 জনের আর 7 জনের নামে একটা তালিকা আমি দিচ্ছি। দেখো এদেরকে, এই যে দেখো স্ক্রিনে যাদের দেখা যাচ্ছে, স্ক্রিনের এটা দেখো যে এটা হচ্ছে যে ইউনিভার্সিটি উইটস, এদেরকে বলা ইউনিভার্সিটি উইটস। এরাও পরীক্ষা আসে, এর নামটা মনে রাখবে। এডগার অ্যালান পো, তারপরে ক্রিস্টোফার মার্লো, থমাস ন্যাশ, থমাস লজ, তারপরে যে রবার্ট গ্রিন, জন লেলি, জর্জ পিল, এই যে নামগুলো এরা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। পরীক্ষায় থাকে যে নিচের কোনজন ইউনিভার্সিটি উইটস নয়, বা নিচের কোনজন ইউনিভার্সিটি উইটস। ওকে, তাহলে এই নামগুলোতে তোমাদের কাজে লাগবে। এই যে তাহলে প্রথমে দেওয়া হলো তোমাদেরকে 40 জন, এখন 7 জন, 47 জনের নাম দিলাম। এই 47 জনের নাম তোমরা অবশ্যই, যেটা হচ্ছে যে এদের বাংলা সাহিত্যে যেরকম অনেক কিছু পড়তে হয়, এত কিছু এদের নিয়ে পড়তে হবে না। এদের সিম্পল কিছু ইনফরমেশন আছে, একটু দেখে যদি যেতে পারো ভালো হয়, এগুলো সময় দেখে যাবে। এর বাইরে কিন্তু আরও আমার বইটার মধ্যে আরও 86 জনের তালিকা দেওয়া আছে এবং প্রত্যেকের একটা করে বইয়ের নাম দেওয়া আছে। তো তোমরা এদেরকে একটু, এদেরকে যে নামগুলো আছে এদের থেকে একটু একটু করে দেখে যাও। যদি কোনো বিশেষ ইনফরমেশন থাকে সেটা একটু আন্ডারলাইন করে বা একটা নোট করে নিয়ে আলাদা করে পড়ে রাখো। তাহলে ইংরেজি সাহিত্যে যেহেতু এতগুলো মার্কস আছে, তুমি যদি এদের সম্বন্ধে একটু পড়ে নিতে পারো, আর সাথে সাথে যেটা হচ্ছে যে লিটারি টার্মস যেগুলো আছে, টার্মসগুলো একটু দেখে নিতে পারো, আর সাথে যদি প্রিভিয়াস কোশ্চিনগুলো যদি ভালো করে মনে রাখতে পারো। ওকে, তোমাদের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমাদের আমার যে 22,500 প্রশ্ন ছিল, প্রশ্নের বইটা ছিল সেইটা, এবং ইংরেজি সাহিত্যের যে বইটা আছে এই বইটা, এগুলোর মধ্যে ইংরেজির উপরে প্রায় 700-র মতো প্রশ্ন দেওয়া আছে শেষের দিকে। এই 700 প্রশ্ন থেকে প্রতিবারই 6টা থেকে 7টা প্রশ্ন থাকে পরীক্ষায়, কমন থাকে। কেন কমন থাকে? যে এই কোশ্চেনগুলো বাছাই করে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো বাছাই করে দেওয়া হয়েছে। তোমরা এটা বাসায় যার কাছে যে বই সেটাতে পড়তে পারো, আর যদি আমার ওই বইটা থেকে এটা কালেকশন করে নিতে পারো সেটাও তোমরা দেখতে পারো, দেখে তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। দেখবে যে ওখান থেকে 6-7টা কোশ্চেন কমন থাকা মানে অনেক কিছু। 35তম বিসিএসে আমি যখন প্রথম সাহিত্যের, যখন 35তম বিসিএসে প্রথম আর কি এই সাহিত্য অংশটা 15 নম্বর যুক্ত করা হয়, তখন আমি নীলক্ষেত শাখায়, নীলক্ষেতে একটা সেমিনারের মতো নিয়েছিলাম এবং সেখানে এই কী বলে যে এই 700 প্রশ্ন আমি দিয়েছিলাম, আলাদা করে দিয়েছিলাম। তো দেখা যায় সেইবার ওখান থেকে প্রায় 7টা না 8টা কোশ্চেন কমন ছিল ওখান থেকে, শুধু ওই একটা শিট থেকে। স্টুডেন্টরাই বলছে যে পরীক্ষা দিয়েছে স্যার আপনার শিট থেকে অনেক কোশ্চেন, এতগুলো কোশ্চেন কমন ছিল। যাই হোক, তোমরা ওটা পড়ে দেখতে পারো, আর যদি না থাকে তাহলে তোমরা যার কাছে যে বই সেখান থেকে তোমরা একটু প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে নিতে পারো। এই ওকে, তোমার একটা প্রশ্ন থেকে এই নামগুলো দিয়ে দিলাম। কে জানি প্রশ্নটা করছিলে তুমি, থ্যাংক ইউ তোমাকে প্রশ্ন করার জন্য। তুমি প্রশ্ন করেছিলে হু এম আই, তোমার আসল নামটা আমি জানি না, এটা একটা ছদ্ম নাম। থ্যাংক ইউ তোমার প্রশ্নটা থেকে। আর কি বলছে, পেন্সিল বলছে যে ইংলিশ গ্রামারের সব ক্লাস ইউটিউবে চাই। আচ্ছা, না সব ক্লাস ইউটিউবে দেওয়া যাবে না, দেওয়া যাবে না বলতে কি, ইউটিউবে আমরা দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি। এটা হচ্ছে যে মূলত ইউটিউবে দিচ্ছি কোনটা, যেটা আমাদের যে বিদ্যাবাড়ি যে অ্যাপ বা এমআইপি যে জব স্টাডি যে অ্যাপ, এই অ্যাপ থেকে যে ক্লাসগুলো স্যাররা নেন, যে সিনিয়র স্যাররা ক্লাস নেন, সেই ক্লাসের কিছু অংশ এটা কেটে কেটে ইউটিউবে দেওয়া হয়। ইউটিউবে তোমরা যারা আসো তোমরা সেগুলো পাচ্ছ, একটু নমুনা পাচ্ছ। আর আমি তোমাদেরকে তো একটা সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে বিদ্যাবাড়ি অ্যাপ আছে, যে আমাদের এমআইপি যে জব স্টাডি যে অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে বিভিন্ন কোর্স করার সুযোগ দিচ্ছি। হয়তো ফি তোমাদের দিতে হচ্ছে, তুমি ফি ছাড়া তুমি কোনটা চাও? তুমি কি ফ্রি চাও? একদম ফ্রি জিনিস কি ভালো? যদি কেউ ফ্রি দেয় সেই জিনিসটা কি ভালো দিবে কেউ? তো তোমার যেটা হচ্ছে যে এইখানে যারা জব করে বা এখানে যারা কাজ করে বা যে স্যাররা ক্লাস নেন, তাদের তো একটা এখানে অনারিয়াম সেখানে দিতে হয়। তো তোমাদের খরচ থেকে সেটা বিয়ার করা হয়। তো তোমাদের জন্য যে এই কাজটা করা হয়, যে এখন আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের যে বিদ্যাবাড়ি যে অ্যাপ আছে সেটা পরিপূর্ণ একটা প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে। সেটা হচ্ছে সেখান থেকে তোমার যা যা বই লাগতেছে সেই বইগুলো, তোমার নোটস, তোমার সব কিছু সেখান থেকে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এগুলো সবগুলো একদিনের তৈরি করা না, এগুলো 7 থেকে 8 বছর এগুলো চিন্তা করে করে এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে। সেই জিনিসগুলো তোমাকে দেওয়া হচ্ছে, যেগুলো বাজারে কোনোভাবে বিক্রি হচ্ছে না। তো সেইটা তুমি পাবে, গাইডলাইন পাবে। তো এটা তো তোমার জন্য তো অবশ্যই এই বিদ্যাবাড়ি যে অ্যাপটি আছে এটা তোমরা ডাউনলোড করে রাখো। এটা কাজের দিকে, কাজ শেষ পর্যায়ে আছে, একদম কাজ হচ্ছে এখনও, কিন্তু কাজ শেষের দিকে। তোমরা ডাউনলোড করে রেখে দাও। এখানে তোমরা দেখবে যে বিভিন্ন তোমরা কোর্স করতে পারবে। তোমরা অলরেডি এমআইপি অ্যাপে তো কোর্স চলছেই, এর থেকে ভালো অ্যাপ হচ্ছে বিদ্যাবাড়ি অ্যাপটা, ওইটা ভালো হয়ে আসতেছে। ওটা তোমরা ক্লাসগুলো স্মুথলি ক্লাস করতে পারবে, বাড়িতে বসেই সেটা করতে পারো, দেখতে পারো। ওকে বন্ধুরা,
আর কি বলছে যে সিলি একটা প্রশ্ন করি। আর কি বলছে আহসান পারভেজ বলছে লিটারের জন্য কোন বইটা ভালো হবে। আচ্ছা, সেটা তো বললাম, লিটারেচারের জন্য তোমরা বাজারে দেখো। আমি ঠিক এই মুহূর্তে জানি না যে বাজারে কোন বইটা ভালো আছে, আমার দেখা হয় না এই সাম্প্রতিক সময়। তোমরা একটু দেখে নিও যে কোনটা বই ভালো আছে। বইটা যেটা কিনবে, যেটাই আমার বইটা আসবে এইবার আর বের করা সম্ভব না, শেষ হয়ে গেছে বাজারে। আর তোমার 43তমতে আমার লিটারেচারের বইটা তোমরা পেয়ে যাবে। বিসিএস ইংলিশ লিটারেচার, বিদ্যাবাড়ি নাম, সব বই বিদ্যাবাড়ি নামে যাবে, বিদ্যাবাড়ির লোগো থাকবে, বিদ্যাবাড়ির লোগোতে বইগুলো আসতেছে, সবগুলো বই। এবং আশা করি যে এই বইগুলো আসলে তোমাদের জন্য মানে ভীষণ হেল্পফুল হবে, সবগুলো বই ভীষণ হেল্পফুল হবে। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের হ্যাঁ, আমাদের উম্মে হাবিবা ভালো বলছে, ফ্রিতে পেলে কেউ মূল্যায়ন করে না। হ্যাঁ, গুড। না, মূল্যায়ন না করুক, মূল্যায়ন করুক, কিন্তু তারপরও ফ্রিতে করলে এই প্রতিষ্ঠানটা চলবে কীভাবে? তাহলে তো যারা জব করছে, যারা এখানে কাজ করছে, তাহলে তারা তো কাজটা করবে না। তো ফ্রিতে এটা মোটেও আশা করা ঠিক না যে ফ্রিতে আমি করবো। অবশ্যই ফ্রি থাকবে, বাট ফিটা যতটা কমিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে আলোচনা করবো আমি প্রতিষ্ঠানের সাথে, যারা আছে এখানে তাদের সাথে কথা বলবো যাতে ফিটা কমিয়ে নেওয়া যায়, যাতে করে এটা সবাই করতে পারে। সেইটার ব্যাপারে একটু আলোচনা কী করা যায় সেটা নিয়ে কথা বলা যেতে পারে, আমি সেটা নিয়ে কথা বলবো। কিন্তু ফ্রি না, ফ্রিতে কোনো কিছুই তোমার মানে ভালো হবে না। আর একটা তুমি যখন ফ্রি দিয়ে যদি কিছু করো, তাহলে তুমি সেটা যে অধিকার থাকবে এবং সেখানে যারা দিবে তাদের যে একটা দায়বদ্ধতা থাকবে, সেটা যারা ফ্রি দিবে সেটা কখনোই এক হবে না। ক্লাসের মান বলো, যে স্যাররা ক্লাস নিচ্ছেন, তোমরা এখানে যেটা পাচ্ছ আমাদের এখানে, কোনো স্যারের ক্লাস ভালো না লাগলে তোমরা ডিরেক্ট কমপ্লেন করে ফেলতেছো এবং টিচার চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের একজনের কমপ্লেনেই টিচার চেঞ্জ হয়ে যাওয়ার নজির তোমরা আর কোথাও পাবে না। এখানে তোমরা যে টিচার সম্বন্ধে কমপ্লেন করবে, ওই টিচার আর ক্লাস নিতে পারবে না, অন্য টিচার চলে আসবে এখানে ক্লাস নিতে। তো এটা তোমরা আর কোথায় পাবে? ক্লাসগুলো যদিও রেকর্ডেড করা হয় এই জন্যই যে তোমার যদি লাইভ ক্লাস দেওয়া হয়, লাইভ ক্লাস তুমি কিছু শিখতে পারবে না। আমি তোমাকে বলি, আমার অভিজ্ঞতাটা তোমাদের থেকে অনেক বেশি। বললাম কি যে 28তম বিসিএসে আমার বই বেরিয়েছিল, 28তম 400 পৃষ্ঠা ইংরেজি গ্রামার বই ছিল 28তম বিসিএসে। 28তম, 29তম, 30তম, 3টা বিসিএস আমার বইটা চলছে। তোমরা 28তম বিসিএসে তোমাদের কোন অবস্থা ছিল তুমি চিন্তা করো। তোমরা হয়তো এসএসসিতে বা এইচএসসিতে পড়ো ওই সময়, বা 9-10-এ পড়ো তোমরা হয়তো। সেই সময় আমি বিসিএসসি ক্লাস নিয়েছি। তো তোমাদের যেটা হচ্ছে যে আমি তোমাদের যেটা বলি সেটা তোমরা ভালোভাবে তোমরা নিবে, যে যেটা বলছি সেটা বুঝে শুনেই বলতেছি। হ্যাঁ, তো কী জানি বলতেছিলাম, আল্লাহ জানে ভুলে গেছি। ওকে, ইউটিউবে কমেন্ট কি বলছে দেখি। কি নাম? মির্জা। ও, আর সাইফুল ইসলাম বলছে যে স্যার গ্রামার নিয়ে একটু আলোচনা করুন। তারপরে ব্যাংক জবের জন্য বলছে জান্নাতুল ফেরদৌস, ব্যাংক জবের জন্য কোর্স দেন। ব্যাংক জবের, হ্যাঁ, ব্যাংক জবের কোর্স আসতেছে, রেডি হচ্ছে, এটা সব রেডি করা হচ্ছে, রেডি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ইংলিশ গ্রামারের অনেক ইম্পর্টেন্ট টপিক চাচ্ছে, আমি ওই মেসেজটা তো খুঁজেই পেলাম না। প্রশ্ন করলেই তো হবে, তাই না স্যার? গুড, এই তো বুঝে গেছো। সেটা হচ্ছে তুমি এই পরীক্ষার আগের যে মাত্র কয়দিন আছে, এখন তোমার তো এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। তুমি ইংলিশ থেকে বিগত সালের প্রশ্নগুলো বুঝে বুঝে পড়ো, বিশেষ করে ভোকাবুলারিগুলো, ইডমসগুলো, লিটারেচারগুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো পড়ো। গুড, এক কথা শেষ। কিন্তু তার সাথে কিছু কিছু যুক্ত করে দিয়েছি কথা, সেটা তুমি একটু পারলে আবার দেখে নিও।
মিজানকার মারজান বলছে ঢাকা এর বাইরে থেকে আমরা কিভাবে 43 এর জন্য ক্লাস করব স্যার, আমি অ্যাডমিটেড হতে চাই। ঢাকার বাইরে থেকে তোমাদের জন্যই তো অনলাইনে এটা করা, অর্থাৎ তোমরা ঢাকার বাইরে আসো, পঞ্চগড়ে আসো বা কক্সবাজারে আসো বা একেবারে দূরে আসো, রিমোট প্লেসে আসো, তোমাদের জন্য, তোমাদের ওখানে তো আমি ক্লাস নিতে যেতে পারি না। বা এই যে স্যাররা তোমাদের এস আলম স্যার বাংলার, যে সিনিয়র স্যাররা হাবিব স্যার ডেইলি সায়েন্সের মারাত্মক ক্লাস নেন, তোমাদের শুভ্র স্যার গণিতের অসাধারণ টিচার, ফারুক স্যার সাধারণ জ্ঞানের অসাধারণ টিচার, এই লেভেলের টিচাররা তোমার তো বাইরে যে তুমি এই স্যারদের ক্লাস পাবে না। তারা এইখানে অনলাইনে তোমাদের ক্লাসগুলো নিচ্ছে, রেকর্ডেড করে ক্লাসগুলো নিচ্ছে। যেটা বলছিলাম যে রেকর্ডেড কেন করতে হবে তোমাকে ক্লাসটা, লাইভের মধ্যে কি হয় যে অনেক সময় অনেক কথা হয়, যে কারণে মূল টপিক থেকে ভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা বেশি হয়, কাজের কাজ তেমনটা হয় না। বাট রেকর্ডেড ক্লাস যেটা হয় একদম ধরে ধরে তোমার যেটা পড়া, সেই পড়াটা পুরোটা সময় সেই পড়াটা সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়, তোমরা সেটা টেনে টেনে বারবার দেখতে পারো। এটা চমৎকার একটা ব্যাপার হচ্ছে রেকর্ডেড ক্লাস। এই জন্য আমি রেকর্ডেড ক্লাস প্রিফার করি। ক্লাসগুলো টিচাররা এসে আগে রেকর্ড করে তারপরে সেই ক্লাসটা তোমাদেরকে দেওয়া হয়, লাইভ দেওয়া হয় না। ওকে, বা শেষের দিকে, পরীক্ষার দিকে কিছু ক্লাস তোমাদেরকে লাইভ করে দিয়ে যে জাস্ট রিক্যাপ করা, রিভিশনের মতো কাজটা করা, যে সলভ ক্লাসের মতো লাইভ ক্লাস দেওয়া হয়। ওকে, এটা তোমাদের জন্য ভালো হবে। আজকে বোধহয় নেট সমস্যা, ভিডিও বোধহয় যে বেঁধে যাচ্ছে। হ্যাঁ, নেটটাও একটু সমস্যার কারণে ওরা একটু সমস্যায় পড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের রেজাউল হক বলছে বরগুনা থেকে, হ্যাঁ ইয়া থেকে অনেকে আছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে, বাইরের থেকে, দেশের বাইরের থেকেও যুক্ত আছে, অনেকেই ক্লাসগুলো করে। ও আচ্ছা, তোমাদের আমি গ্রামার তো বলি নাই, তোমাদের গ্রামার নিয়ে তো আলোচনাই করি নাই। ও মাই গুডনেস, 10:30 বাজে, তোমাদের গ্রামার নিয়ে তো মূল জিনিসটা নিয়ে কথা বলি নাই, গ্রামার সম্বন্ধে কথা হয়ই নাই, আমি তো ভুলে গেছি। তাহলে গ্রামার নিয়ে কী করা যায় শোনো। তোমাদের গ্রামার নিয়ে যেটা হয় যে একেবারে শেষ হয়ে গেল সময়, তোমরা তো এই জন্য তোমরা তো মনে করে দিবে যে গ্রামার নিয়ে আলোচনা করতে হইতো। তো গ্রামারে তোমাদের আর কি বলবো, তাহলে এটা গ্রামার তো মেইন জিনিস আলোচনা ছিল, যে শেষে বলতাম। তাহলে এক কাজ করি, তোমাদের শুধু গ্রামার অংশ নিয়েই তোমাদের নোটিশ দিয়ে দিব আমি পেজে, বিদ্যাবাড়ি ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে নোটিশ দেওয়া থাকবে। গ্রামার অংশ নিয়ে শুধু গ্রামার টপিকগুলো আজকে বলে দিয়ে যাই, তোমাদের টপিকগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো তোমরা দেখবে একটু বলে দেই। আর আরেকদিন সময় করে গ্রামার টপিকগুলোর ভিতরে কোন কোন জায়গাগুলো তোমরা দেখবে সেই জায়গাগুলো না আসার চেষ্টা করবো। আজকে শুধু টপিকটা বলে দেই তোমাদেরকে, গ্রামারের ক্ষেত্রে ঝটপট লিখে নিলে পারো। গ্রামারের মধ্যে থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ থেকে, এগুলো তোমরা একটু দেখে রাখবে। পার্টস অফ স্পিচ, এখন তুমি বলবে যে পার্টস অফ স্পিচ তো বেশি বুঝছি, পার্টস অফ স্পিচ তো একটা না, এখানে হচ্ছে 8টা পার্টস, 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। সবচেয়ে বেশি কোশ্চেন এখানে আসে এইখান থেকে, সবচেয়ে বেশি আসে প্রিপোজিশন থেকে, প্রিপোজিশন। ওকে, এখান থেকে তোমাদের বেশি কোশ্চেন আসবে। 2 নাম্বার এখান থেকে আসে ভার্ব থেকে। 3 নাম্বার এখান থেকে আসে তোমার নাউন, প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন, এই জায়গার থেকে আসে। 4 নাম্বার যেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। বাস, এই পার্সন থেকে এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে কনজাংশন, ইন্টারজেকশন আছে, এগুলো আছে, এগুলো একটু মোটামুটি একটু ধারণা রাখলেই হয়। বাট মেইন জায়গা হচ্ছে এই জায়গাগুলো থেকে। প্রিপোজিশন যেটা হচ্ছে তোমার পরীক্ষা আসে, একটা জেনারেল প্রিপোজিশন থেকে একটা আসে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমার 1-2 কোশ্চেন, দুটা আসে, 3টা আসে, এই জায়গাগুলোতে আসে। এখানে তোমার একটা জায়গা যুক্ত করতে হবে, এখানে একটা হচ্ছে গ্রুপ ভার্ব আছে, এটাও কিন্তু প্রিপোজিশনের মতোই, গ্রুপ ভার্ব জায়গাটা তোমার যুক্ত করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাটা বললাম, এই জায়গাগুলো টপিকগুলো একটা হচ্ছে 1 নাম্বার। বুঝে দিই আমি তোমাদের ইনশাল্লাহ আর একটা দিন সময় নিয়ে আমি গ্রামার অংশটা আলোচনা করব। 2 নাম্বার লিখে রাখো টেন্স। টেন্স থেকে এমন কোনো বিসিএস পরীক্ষা নাই যেখানে টেন্স থেকে কোশ্চেন থাকে না। এটা 26তম বিসিএসে এখান থেকে 5টা, শুধু টেন্স থেকে 5টা কোশ্চেন ছিল। আমি আর একদিন যখন আলোচনা করবো তখন বলবো যে টেন্স থেকে ঠিক কোন জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। টেন্স থেকে এমন না যে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কী কী টেন্স চিনিবার উপায় কী কী, এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। এগুলো তোমরা মানুষকে, বাচ্চাদেরকে পড়াও, এগুলো পরীক্ষা পাবে না। পরীক্ষা আসবে অন্য জায়গা থেকে, কোন জায়গাতে আসবে সেটা তোমাদের আলোচনা আর একদিন করবো ইনশাল্লাহ। 3 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এটা অনেকে বলে সিনট্যাক্স,
এখান থেকে প্রশ্ন আসে 4 নাম্বার লেখা রাখো ভয়েস চেঞ্জ, খুবই সহজ বাট পরীক্ষায় একটা করে থাকে। 5 নাম্বার লেখো এখান থেকে 5 নাম্বার লেখো আরো ডিগ্রি। 6 নাম্বার লেখো ডিগ্রির পরে ক্লজ থেকে আগে প্রশ্ন থাকতো না, এখন একটা একটা করে থাকে। 7 নাম্বার লেখো ফ্রেজ। দেখো ফ্রেজ আর ইডমস কিন্তু এক জিনিস না। ফ্রেজ আমি ইডমস আগের ভোকাবুলারি পার্টে আমি ইডমসের কথা বলছি, বাট এখানে লিখতে শুধু ফ্রেজ, কিন্তু পিএইচডির সিলেবাসে কিন্তু একসাথে বলা আছে ফ্রেজ অ্যান্ড ইডমস এভাবে বলা আছে, কিন্তু তুমি পড়ার সময় মনে রাখবে ফ্রেজ আলাদা, ইডমস আলাদা। ওকে, ফ্রেজের পার্টটা দেখবে একটু। তারপরে 8 নাম্বার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা একটু দেখবে। এই জায়গাগুলো হচ্ছে তোমার বেশি ইম্পর্টেন্ট। আর এর বাইরে তোমাদের কম ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে আছে আর্টিকেল, কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর মধ্যে তুমি দেখবে যে আর্টিকেল আছে একটু কম ইম্পর্টেন্ট, তারপরে তোমার হচ্ছে ন্যারেশন আছে, এটা একটু কম ইম্পর্টেন্ট, পরীক্ষায় কখনো থাকে কখনো থাকে না। তারপরে তোমার যে তোমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে বলো, হ্যাঁ, এগুলো মাঝে মাঝে থাকে কখনো থাকে না, হ্যাঁ, কম্পাউন্ড, ঠিক আছে। এরকম ছোটো ছোটো কিছু টপিক আছে। ওকে, তো তোমরা এখান থেকে যেটা হচ্ছে যে টেন্সের এই জায়গাটাতে 8টা জিনিস খেয়াল করবে। রাইট ফর্ম অফ ভার্ব, সেটা একটু খেয়াল করবে, ঠিক আছে। তাহলে এই যে পার্সেপশনের ভিতরে যে পার্টগুলো ছিল সেগুলো একটু দেখবে। আর এর বাইরে আরও যেটা আছে, যেটা তুমি আরও ইম্পর্টেন্ট মধ্যে দেখতে পারো, যে সেটা হচ্ছে যে নাম্বার, তারপর হচ্ছে জেন্ডার, অর্থাৎ গ্রামারের সব টপিকই যে একেবারে এখানে থাকবে তা না, অর্থাৎ পিএইচডির সিলেবাসে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোন গ্রামারগুলো ইম্পর্টেন্ট। বাট তোমাদের মধ্যে থেকে আমি যেটা বলবো যে বেশি ইম্পর্টেন্ট কোনটা, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল স্পিচ, তারপর হচ্ছে টেন্স, তারপর সাবজেক্ট এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ সহজ হলেও একটা পরীক্ষা যেহেতু থাকে এই জন্য ইম্পর্টেন্ট বলছি। 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। ডিগ্রি থেকে পরীক্ষায় কোশ্চিন থাকে, ক্লজ থেকে থাকে, ফ্রেজ থেকে থাকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে থাকে। এই জন্য এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। আর এখান থেকে বাকি আর্টিকেল, ন্যারেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে, নাম্বার, জেন্ডার, এরকম আরও কিছু আছে যে টপিকগুলো আরও আছে। সেই টপিকগুলো থেকে একটু করে শুধু চোখ বুলিয়ে, অর্থাৎ সেই টপিকগুলোর মধ্যে যে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা আসছে, প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আসছে, সেই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবে এইভাবে যে ওই উত্তরটা হলো সেটা কোন নিয়মের কারণে হইলো, আর বাকি যে 3টি হয় নাই সেই 3টি কোন কোন কারণে হয়নি, সেইভাবে একটু যদি পড়ে যাও ভালো হয়। ওকে, তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আজকে যে 3টি বিষয়, ইংরেজি বিষয়ের যে 3টি পার্ট, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোকাবুলারি, আর একটা হচ্ছে লিটারেচার, এই 3টি পার্টের যে কথা বললাম তার মধ্যে থেকে ভোকাবুলারি থেকে তোমাদের বলছি প্রিভিয়াস কোশ্চেনগুলো, বিসিএস নন ক্যাডার পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো 250, 300 বা 350 প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলো ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই প্রশ্নগুলো একখানে করে সেটার 4টা অপশন সহ পড়বে। বিশেষত সিনোনিম, অ্যান্টোনিম যে প্রশ্নগুলো থাকবে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, বাকি 4টা অপশন যে থাকবে, 4টা অপশনের মধ্যে ওই 4টা অপশনের ওয়ার্ডগুলো মানে কি এবং ওগুলোর ওই যেটা দেওয়া সেটা মানে কি, অর্থাৎ একটা প্রশ্নে তোমার 5টা ওয়ার্ড মানে তোমার জানা হয়ে যাবে। এইভাবে তুমি যদি 300 প্রশ্ন পড়ো তাহলে 300 প্রশ্ন বলে তোমার 1500 শব্দ মানে তোমার জানা হয়ে যাবে। এই কৌশলটা অবলম্বন করো ভোকাবুলারি থেকে। আর লিটারেচারে যেটা বললাম যে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বে, আর বুকস অ্যান্ড অথর্স যে রাইটার্সেরগুলোর নাম বললাম আমি, নামগুলো ইম্পর্ট্যান্ট রাইটার্সের নাম তোমাদের দিয়ে দিলাম, সেগুলো প্রথম 40 জন বা 20 জন অন্তত পক্ষে, প্রথম যে 20 জনের নাম বলা আছে এই 20 জন রাইটার সম্বন্ধে অবশ্যই তাদের সম্বন্ধে একটু ভালো করে পড়বা। যার কাছে যে বইটি আছে সেখান থেকে শুধু প্রশ্নগুলো পড়ে যাও, আর ইম্পর্টেন্ট কোনো নোট থাকলে সেই নোটটা একটু দেখে যাও, এই কাজটুকুই করো। আর ওখান থেকে বাড়তি যে কী থাকে, যে কিছু কথা বলছি যে তোমাদের লিটারি টার্মসের যে কথাগুলো বলছি, টার্মসগুলো দেখে যাবে। ওকে, আর গ্রামার অংশে যেগুলো বললাম, যে এই টপিকগুলো, এই কথাগুলো বললাম, এই টপিকগুলো একটু যার কাছে যে বইটা আছে সেই টপিকগুলো, এই টপিকের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবে, কেন উত্তরটা হলো আর বাকি 3টা কেন হলো না, এইভাবে তুমি ব্যাখ্যা করে করে প্রশ্নগুলো পড়ো। তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে যে এটার উপর, অর্থাৎ এই শুধু প্রশ্ন 10,000 ইংরেজি প্রশ্ন নিয়ে একটা বই আমি করার চেষ্টা করছি, যে প্রশ্নগুলোর মধ্যে থেকে
কেন আনসার হলো, বাকি 3 কেন হয়নি। এইভাবে তোমার এই বইটা তোমাদের খুবই কাজে লাগবে আমি জানি, বাট বইটা করতে আমি সময় দিতে পারছি না। ইংরেজি গ্রামার বইটাও প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে প্রায়, এটাও সময় শেষ মুহূর্তে দিতে পারছি না। সবগুলো মিলে কাজটা যখন হবে তোমাদের 41-এ আসবে না ইনশাল্লাহ, এটা 43 বা 44-এ তোমাদের এই বইগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা এই বইগুলো পেয়ে গেলে তোমাদের ভীষণ কাজে লাগবে আমি মনে করি। এই বইগুলো তোমরা সেভাবে তৈরি করা হচ্ছে যাতে তোমাদের কাজে লাগে। তো যাই হোক, ওগুলো তোমরা দেখবে। আর তোমাদের সাথে সবসময় তো আমাদের এমআইপি ইউটিউব চ্যানেল আছে। আর তোমাদের 44তম যে লং কোর্স তোমাদের যদি কোনো ছোটো ভাই বোন করতে চায় তাদের জন্য একটা কোর্স দেওয়া আছে। আর এটা ভর্তির লাস্ট ডেট হচ্ছে 12 মার্চ। এই 12 মার্চ তোমাদের ভর্তির লাস্ট ডেট। তোমরা এইটার মধ্যে তোমরা যারা অ্যাডমিটেড হতে স্টুডেন্ট যারা অ্যাডমিশন হতে চায় তোমরা এই হটলাইনটা দেখে নিও, 01963929200 অথবা 12, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা যদি কেউ তোমার 44তম লং কোর্সে তোমাদের মধ্যে কেউ ভর্তি হতে চাও বা চায়, যারা অনার্স 3rd ইয়ারে পড়ো, 2nd ইয়ারে পড়ো বা 4th ইয়ারে পড়ো, তারা 1 বছর 1.5 বছর ব্যাপী একটা ফাউন্ডেশন তৈরি করে বেস তৈরি করে পড়তে চাও, তাদেরকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার জন্য 44তম অ্যাডভান্স ব্যাচ, এই ব্যাচটায় ভর্তি চলছে এখন। তোমরা ওটা হতে পারো, কাজে লাগবে তোমাদের। তো আজকের লাইভ থেকে তোমাদের কেমন লাগলো আমি জানি না, তোমাদের সময়টা ঠিক কতখানি কাজে লাগবে তোমরা সেটা জানিয়ে দাও যে তোমাদের কাজে লাগলো কিনা, আর কি করা যেতে পারে তোমাদের জন্য, যেটা তোমাদের জন্য উপকার হবে বা কাজে লাগবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমি সেটা করার চেষ্টা করব। ওকে, বা আমাদের টিম সেটা করার চেষ্টা করবে। তোমরা একটু জাস্ট কমেন্ট করো, 2 মিনিট তোমাদের কমেন্ট আমি দেখবো এখন। 2 মিনিট পরে লাইভটি শেষ করে দিব। তোমাদের কমেন্টে যদি কোনো ইম্পর্টেন্ট কমেন্ট থাকে আমি সেটা উত্তর দিব, না পেলে লাইভ থেকে বিদায় নিব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের কেমন লাগছে এটা জানিয়ে দিবে। কমেন্টটা আমি দেখতে যাচ্ছি তোমাদের কি থাকে কমেন্টের মধ্যে, কোনো কমেন্টে ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। অন্তু রেস বলছে, স্যার টেন্স থেকে কিভাবে প্রশ্ন করা হয় একটু বুঝিয়ে বলবেন। টেন্স থেকে কিভাবে প্রশ্ন করা একটু বুঝিয়ে বলতে গেলে তোমাদেরকে একটু কি বলা যায়, বিস্তারিত বলতে হবে। আমি আরেকটা ক্লাসের চেষ্টা করব, সেখানে বলা যায় কি না আমি দেখব। যে টেন্স থেকে ধরো তোমাদের মোটো তো ওই যে তেছিলাম, খাইয়েছিলাম এগুলো তো পরীক্ষায় থাকবে না। ওকে, পরীক্ষায় থাকবে তোমাদের প্রশ্ন, সেই প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে, প্রশ্ন দেখেই তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। যেমন তোমাদের যদি বলা হয় যে এরকম যে হি গো দেয়ার ইয়েট, ধরো এইটা একটা টেন্সের প্রশ্ন আছে। তো এখন তোমার এখানে তেছিলাম কিছুই নাই, এটা প্রশ্নের মধ্যে উত্তর আছে। এখানে ধরো এতে দেয়া আছে ওয়েন্ট, বিতে দেয়া আছে হ্যাজ গন, সিতে দেয়া আছে গোজ, ডিতে দেয়া আছে এরকম হ্যাজন্ট গন, এরকম 4টা অপশন দেওয়া আছে। দেখো টেন্স থেকে প্রশ্ন করবে এইভাবে। ওকে, তোমার এখানে দেখো কোনো টেন্সের তেছিলাম কিছু নাই। এখন এই উত্তরটা করতে গেলে তোমার কী করতে হবে, এই উত্তরটা করতে গেলে তোমার চিন্তা করতে হবে হি গো দেয়ার, এইটুকু দেখলে কিন্তু উত্তর ওয়েন্ট দিলেও কারেক্ট, হ্যাজ গন দিলেও কারেক্ট, গোজ দিলেও কারেক্ট, হ্যাজন গন দিলেও কারেক্ট। তাহলে এই প্রশ্নের উত্তরটা কোথায় আছে, কার জন্য প্রশ্ন করা হয়েছে? প্রশ্নটা করা হয়েছে শুধু এই শব্দটার কারণে, ইয়েটের কারণে। এরকম টেন্স থেকে পুরো টেন্সের মধ্যে দেখবে এরকম বিশেষ কিছু শব্দ থাকে, শব্দগুলো দেখেই আনসারটা করা যায়, আনসারটা কোনভাবে করতে হয়। এটা হচ্ছে টেন্সের তেছিলাম বাইরে চলে যেতে হবে, যে প্রশ্ন ভিত্তিক তোমাকে পড়তে হবে। এটা হচ্ছে প্রশ্ন ভিত্তিক পড়া। এটা নিয়ে আমি আরও লাইভ নেওয়ার চেষ্টা করবো, তোমরা যদি থাকো তোমাদের ভালো লাগলে। অর্ণব মামুন শাহ, স্যার অ্যাডমিটের জন্য কি SMS আসবে? অ্যাডমিটের জন্য তোমরা এখানে ফোন করবে, তোমাদের যে অ্যাপ আছে অ্যাপে তোমাদের ডাউনলোড করতে হবে, অ্যাপটি একটু কষ্ট করতে হবে অ্যাডমিটের জন্য। অ্যাডমিট হতে তোমাদের একটু প্রথমে কষ্ট একটু যাবে, ফোন টোন করতে হবে, করে তোমরা একটু কষ্ট করে একবার অ্যাডমিশন নিলে তোমাদের যেহেতু 1 বছর 1.5 বছরের কোর্স, তোমাদের একবার কষ্ট করতে হবে, আর কষ্ট করতে হবে না। তোমরা একবার ওদের সাথে যোগাযোগ করে অফিসের সাথে যে নাম্বারটা দিয়েছে আমি এখানে কথা বলে যোগাযোগ করে যেটা তোমাদের ভর্তিতে ইচ্ছা হয় 43তম 44 যেটা ভালো লাগে তোমরা, বা সাবজেক্ট ভিত্তিক কথা যদি করতে চাও সেটা কথা বলে নিয়ে তোমরা করে নিতে পারবে। কাজী নাহার বলছে, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ কাজী নাহার, প্রশংসা করলে তো আমারও ভালো লাগে। মোর্শেদ আলম বলছে, স্যার আমার বয়স আর 1 বছর আছে, আমি কি এই সময়ের মধ্যে চেষ্টা করলে সম্ভাবনা আছে ক্যাডার হওয়া যাবে? 1 বছর সময় আছে, তুমি আগের যে সময়টা কী করছো আমি জানি না, আগের সময়তে নিশ্চয়ই কিছু পড়াশোনা করেছো। 1 বছর সময় তুমি যদি কাজে লাগাও আমার মনে হয় যে তোমার যথেষ্ট সম্ভাবনা আছে। 1 বছর সময়টা খুব দারুণ সময়। এই 1 বছরের মধ্যে থেকে তুমি পরিপূর্ণ যদি একেবারে গোছানো এবং কি বলে
বুঝে শুনে প্রস্তুতি নিতে পারো, আমার মনে হয় যে তুমি 1 বছরেই তুমি ভালো কিছু করতে পারবে। ওকে, মারিয়া শিকদার মীরা বলছে টেন্স নিয়ে লাইভ চাই। শুধু টেন্স নিয়ে লাইভ না, টেন্সের অনেক বিষয় আছে, অন্য বিষয়গুলো ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। আমরা একটা ইউটিউবের কমেন্টগুলো দেখি। ইউটিউবের সাইফুল ইসলাম বলছে যে আবার কবে ক্লাস পাবো স্যার, যদি বলতেন প্লিজ। আচ্ছা শোনো, সেটা হচ্ছে যে আমি অন্য স্যারদের ক্লাসগুলো যেভাবে বলে দিতে পারি যে অমুক দিন ক্লাস হবে, এখানে বলে দিতে পারে, বাট আমারটা হয় কি যে হঠাৎ করে নিতে হয়। এই জন্য নিতে হয় যে আমার আগের থেকে নানান ধরনের কাজ থাকে, আমি কখন ফ্রি থাকি সেটা আমার হাতে থাকে না। সো হঠাৎ করে ফ্রি হলে তোমাদেরকে আমি ক্লাস নেই। এই জন্য পূর্ব একটা ঘোষণা দিয়ে তোমাদেরকে যে একটা লাইভ নিয়ে ক্লাস নেবো, এই জিনিসগুলো হয় না। তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যেটা হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের জন্য সময় দেওয়ার জন্য, আরও সময় দেওয়ার চেষ্টা করব। ক্রিয়েটিভ সায়েন্স, ও বলছে যে স্যার করোনার টিকা নিয়ে অনেক উদ্যমে ক্লাস নিলেন, এভাবেই ক্লাস নেন সারা জীবন। থ্যাংক ইউ। আসলে করোনার টিকা নিয়ে, ভ্যাকসিন নিয়ে আমি আগে যেরকম ছিলাম, ভ্যাকসিন নেওয়ার পরে মনের মধ্যে বেশ উদ্যমটা বেশি হয়ে গেছে। ভ্যাকসিন নেওয়ার পরে শারীরিকভাবে অনেকখানি ফিট মনে করতেছি। আর ভ্যাকসিন নেওয়ার পরে যেটা হচ্ছে যে মানসিকভাবে অনেক চাঙ্গা লাগতেছে। ভ্যাকসিন নিলেই যে আমি একবার সুস্থ হয়ে গেলাম, আমার কিছু হবে না তা না। আমার তো কোভিড হয়ে গেছিলো, কোভিডের সেখানে অ্যান্টিবডি আমার ভিতরে হয়তো আছে, আর এরপরে আমি ভ্যাকসিন নিয়েছি। তো সব মিলে যেটা হচ্ছে যে মানসিকভাবে একটা শক্তি একটা গ্রো করেছে ভেতরের মধ্যে থেকে। তো তোমাদের দোয়া করবে। কিছু কিছু অসুবিধা আমার তো হয়ে গেছে, তো যেটা যেটা হয়ে গেছে আর যা আছে এই নিয়েই বাকি জীবন তো কাটিয়ে দিতে হবে। যতটুকু আছে এটু নিয়ে কেটে যাবে। তোমরা ভালো থেকো, আর তোমাদের প্রতি আমার দোয়া রইল। আমার জন্য তোমরা দোয়া করবে যে বেঁচে আছি, সবচেয়ে বড় কথা আমরা যে বেঁচে আছি পৃথিবীতে, এই সময়ের মধ্যে যে বেঁচে আছি, আর এটাই হচ্ছে আমাদের জন্য বড় একটা পাওয়া। সামনের দিনগুলোতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই আমাদের জন্য একটা বড় পাওয়া। এই পাওয়ার যে সময়টা সামনে আছে, সময়টা যেন আমরা সবাই নিজেদের মতো করে সুন্দর করে কাটিয়ে দিতে পারি। একেবারে এই সময়টা পার করতে আমাদের আহামরি বাড়ি গাড়ি বিল্ডিং বিশাল কিছু থাকতে হবে, অমুকের এটা আছে অমুকের ওইটা আছে, এইরকম আহামরি কিছু থাকতে হবে, এরকম যেন আমাদের মানসিকতা না হয়। আমরা যেন এরকম হই যে আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই হ্যাপি লাইফ লিড করতে পারি। এই সুখে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা অল্প দিয়ে হোক আর সেটা সামান্য কিছুতে হোক, সুখে থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। আমরা যেন সবাই সুখে থাকতে পারি, আমরা যেন হাসি খুশি থাকতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি, এবং আমরা যেন একে অপরকে সবাই সহায়তা করতে পারি। এই মানসিকতাটা আমরা যেন সবাই রাখি, এটা বলে আজকে লাইভটি শেষ করছি। তোমরা কেমন লাগলো তোমরা জানিয়ে দিবে। আর তোমাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি আমি কিছু করতে পারি না, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তোমাদের জন্য চেষ্টা করেছি। ভালো লাগলে তোমরা সেভাবে জানাবে, আর যদি খারাপ লাগে সেটাও জানিয়ে দেবে যে খারাপ লেগেছে, ভালো লাগেনি, আমরা ভালো করার চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, দোয়া রেখো। আল্লাহ হাফেজ, টাটা।